হবে না। ওই অসভ্য মহিলা দ্বিতীয়বার যেন এই ফ্ল্যাটে প্রবেশ না করে। আচ্ছা। শ্রবণ ধূপধাপ পা ফেলে ভদ্রমহিলাকে যত রকমের গালি আছে সব দিতে দিতে স্টাডি রুমে প্রবেশ করে। কত বড় সাহস মহিলার ওর ফ্ল্যাটে এসে ওর বউকে কুবুদ্ধি দেয় বাচ্চা নেওয়ার জন্যে। সোহা আগের মতোই দাঁড়িয়ে আছে এক জায়গায়, ওর চোখ দুটো টলমল করছে। বেশ অনেকগুলো দিন পেরিয়ে গেছে। গত কয়েকদিন ধরে শ্রবণের মন মেজাজ ভীষণ খারাপ। কি হয়েছে কে জানে। সোহার সাহস হয় না জিজ্ঞাসা করার, এমনিতেই ওকে গালি আর ধমকের উপর রেখেছে। 19-20 হলেই মারার জন্য তেড়ে যায়। কিছু জিজ্ঞাসা করলে দেখা যাবে ঠাস করে একটা লাগিয়ে দিয়েছে। ওই শক্ত হাতের চর আর খেতে চায় না সোহা। অসময়ে শুয়েছিল সোহা, শরীরটা ভালো লাগছে না, কেমন ম্যাজম্যাজ করছে আর মাথাও ঘুরছে, খেতেও ইচ্ছা করছে না। শ্রবণ ফ্ল্যাটে প্রবেশ করে। রুমে এসে সোহাকে শুয়ে থাকতে দেখে কিছুটা রাগী স্বরে বলে, এই অবেলায় শুয়েছিস কেন এভাবে? কফি বানিয়ে নিয়ে আয়। সোহা দ্রুত শোয়া থেকে উঠে বসে, মাথা চক্কর দিয়ে উঠে পুরো দুনিয়া যেন নড়ে উঠল। ধীরে ধীরে বিছানা ছেড়ে নেমে কফি বানানোর জন্য রান্নাঘরের দিকে এগিয়ে যায়। শ্রবণ ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে। বাইরে ভালো লাগছিল না তাই ফিরে আসলো, কিন্তু এখানেও ভালো লাগছে না। শুধু শুধু রাগ হচ্ছে। কি করলে রাগ কমবে নিজেও বুঝতে পারছে না। ইচ্ছে করছে সবকিছুই ধ্বংস করে দিতে। চিত হয়ে শুয়ে পড়ে চোখ বন্ধ করে। কফি বানিয়ে নিয়ে আসে সোহা। বিছানার পাশে দাঁড়িয়ে বলে, তোমার কফি। শ্রবণ চোখ মেলে তাকায়। ওর চোখ দুটো কিছুটা লাল হয়ে আছে। হাত বাড়িয়ে কফির মগ হাতে নিয়ে আস্তে ধীরে চুমুক দেয়। সোহা উল্টে ফিরে এগিয়ে গিয়ে শ্রবণের ছড়িয়ে রাখা শার্ট প্যান্ট বাস্কেটে রেখে দেয়। বিছানার দিকে এগিয়ে আসতে আসতে শ্রবণের মুখের দিকে তাকিয়ে থাকে। চেহারা রাগি রাগি দেখাচ্ছে। কি হয়েছে জিজ্ঞাসা করবে কি, না থাক, ধমক খাওয়াচ্ছে, চুপ থাকা ভালো। প্রকৃতিতে রাত নেমে আসে। চারিদিকে কৃত্রিম আলো জ্বলে উঠেছে। আকাশে টিপটিপ করে আলো ছড়াচ্ছে লাখো তারা। হালকা হালকা মেঘও আছে। ব্যালকনিতে বসে আছে শ্রবণ। সিগারেট খেতে খেতে একবার আকাশ দেখছে, আবার নিচের দিকে দেখছে। কি করলে একটু শান্তি পাবে এটাও ভাবছে। অনেকগুলো দিন ধরে ওর এত অশান্তি লাগেনি। রুম থেকে সোহা ডেকে বলে, খাবে না? বার আসছি। সোহা ভয়ে ভয়ে রুম থেকে বেরিয়ে আসে। সন্ধ্যার পর একা একা রুম থেকে বের হতে ভয় লাগে। সিগারেট শেষ করে বসা থেকে উঠে দাঁড়ায় শ্রবণ। ধীর পায়ে হেঁটে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে। শ্রবণ এসে দাঁড়াতেই সোহার নাকে সিগারেটের গন্ধ এসে ধরা দেয়। গা গুলিয়ে ওঠে সিগারেটের বিশ্রী গন্ধে। চেয়ার টেনে বসে খাওয়া শুরু করে। সোহার দিকে তাকিয়ে দেখে খাবার খাচ্ছে না, সেভাবে নাড়াচাড়া করছে এক আঙ্গুল দিয়ে। শ্রবণ কিছু না বলে নিজের খাওয়া কন্টিনিউ রাখে। শ্রবণ প্লেটে সব খাবার খেলেও সোহা অল্প খেয়ে বাকি খাবারে পানি ঢেলে রেখে দেয়। বাড়তি খাবার ফ্রিজে তুলে রেখে টেবিল গুছিয়ে রুমে ফিরে আসে। ফ্রেশ হয়ে এসে বিছানায় রেডি করে শুতে গেলে শ্রবণ বলে, শুচ্ছিস কেন? সোহা ঘাড় ঘুরিয়ে শ্রবণের দিকে তাকায়, মৃদুস্বরে বলে, কি করব? পড়তে বস কি। সোহা কিছু না বলে বিছানা ছেড়ে নেমে স্টাডি রুমে প্রবেশ করে। শ্রবণ নিজেও আসে স্টাডি রুমে। আর কয়েক মাস পর ওর মাস্টার্সের ফাইনাল পরীক্ষা শুরু হবে। পড়তে বসলেও ওই দুজনের একজনেরও পড়ায় মন বসছে না। সোহা অসুস্থ বোধ হচ্ছে আর শ্রবণের মেজাজ খিটখিটে হয়ে আছে। বেড়া মুরগির মতো ঝিমাচ্ছিস কেন এভাবে? সোহা মুখ তুলে শ্রবণের মুখের দিকে তাকেও রাগি রাগি চোখে মুখের দিকে তাকিয়ে বলে, ভালো লাগছে না, ঘুম পাচ্ছে। আজকে ঘুমাই, আগামীকাল পড়তে বসবো। পড়াচর ফাঁকিবাস, পড়তে বসলে ঘুম পায়? সোহা চুপ থাকে। শ্রবণ নিজের বই বন্ধ করে রাখে। সোহার হাত থেকে ওর বইটা নিজে ও রেখে দেয়। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, রুমে আয়। সোহা শ্রবণের পেছন পেছন বেডরুমে ফিরে আসে। মেন লাইট অফ করে ডিম লাইট অন করে দুজনে শুয়ে পড়ে। শ্রবণ সোহার উপর উঠে আসে। ঘাড়ে মুখ গুজতে সোহা থেমে থেমে বলে, আজকের মতো ছেড়ে দাও, শরীর ভালো লাগছে না আমার। শ্রবণ হেলদোল করে না সোহার কথায়। সোহা অনুরোধের সুরে বলে, প্লিজ আজকে ছেড়ে দাও, সত্যি শরীর খারাপ লাগছে আমার। শ্রবণের মেজাজ খারাপ হয় আরও। রাগে জোরে একটা বাইট বসিয়ে দেয়। ঘাড়ে ব্যথা পেলেও মুখ বন্ধ রাখে সোহা। শ্রবণ সোহার উপর থেকে সরে যায়। কিছুক্ষণ ঝিম ধরে বসে থাকার পর রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে চলে যায়। সোহা চুপচাপ আগের মতোই শুয়ে রইল। চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করলো। এই শ্রবণ কবে স্বাভাবিক হবে, কবে পুরোপুরি সুস্থ হবে? যা একটু সুস্থ হয়ে উঠেছিল এখন আবার অসুস্থ হয়ে পড়ছে। প্রায় সপ্তাহখানেক ধরে রাতে ঘুমায় না বললেই চলে। মাত্র কয়েক ঘন্টা ঘুমায়, বাকি রাত জেগেই পার করে। ঘুম না হওয়ার কারণে কি আরও বেশি এমন করছে? সকালে শ্রবণের বাজখাই গলার স্বর শুনে সোহার ঘুম ভাঙে। চোখ মেরে শ্রবণের দিকে তাকাতে শ্রবণ কর্কশ গলায় বলে, এই ডানির বাচ্চা, এখানে মরার মতো পরে পরে ঘুমাচ্ছিস? ভার্সিটি যাবি কখন? আজকে না তোর ইম্পর্টেন্ট ক্লাস আছে? সোহা শোয়া থেকে উঠে বসতে বসতে ঘুম জড়ানো গলায় বলে, কটা বাজে? 8টা বাজতে চলো। সোহা তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। ওড়নাটা কোনো রকমে গায়ে জড়িয়ে ওয়াশরুমে প্রবেশ করে। এত বেলা হয়ে গেল আর ও টেরি পেল না। শ্রবণ তৈরি হয়ে নেয়। 5 মিনিটের মধ্যে সোহা ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। দ্রুত হাত মুখ মুছে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যায়। মাঝে দানটি কি এসেছেন আজ? নাস্তা তৈরি করেছেন?
টেবিলের কাছে এগিয়ে এসে টেবিলের উপর নাস্তা দেখতে পায়। শ্রবণ একটা চেয়ার টেনে বসে। সোহা ওর সামনে নাস্তা এগিয়ে দিয়ে বলে। তুমি খেতে থাকো, আমি আসছি, আর কিছু লাগলে নিও। শ্রবণ চুপ থাকে। সোহা সবকিছু ওর সামনে এগিয়ে দিয়ে বেডরুমের দিকে এগিয়ে যায়। সোহা রেডি হতে হতে শ্রবণ খাওয়া শেষ করে রুমে ফিরে আসে। ওর দিকে একবার তাকিয়ে সোহা আরও দ্রুত রেডি হতে শুরু করে। ব্যাগ কাঁধে নিয়ে শ্রবণের সঙ্গে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে। শ্রবণ দরজা লক করে সোহার হাত ধরে লিফটের দিকে আগায়। সোহাকে ক্লাসে বসিয়ে দিয়ে বন্ধুদের কাছে এগিয়ে এসে দাঁড়ায় শ্রবণ। হাসান শ্রবণের মুখের দিকে তাকিয়ে বলে। কি হয়েছে তোর বলতো? কি হবে? কিছু তো একটা হয়েছেই। কিছুই হয়নি। চোখ মুখ এমন রাগি রাগি কেন? শ্রবণ চুপ করে থাকে। হাসান আবারও বলে। বেশ কিছুদিন ধরেই দেখছি তোর মেজাজ খিটখিটে হয়ে আছে। কোনো সমস্যা হলে বল। পাশ থেকে সিফাত বলে। ভাবি বোধহয় আদর করে না, সেই জন্যই এমন রেগে আছে। শ্রবণ কটমট করে তাকায় সিফাতের দিকে। সিফাত ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে। আমি কি মিথ্যে বলেছি? তোর বাজে কথা বন্ধ রাখ। বাজে কথা কখন বললাম? বিবাহিত পুরুষদের এই একটাই শখ। শ্রবণ খপ করে চেপে ধরে সিফাতের মুখ, দাঁতে দাঁত পিষে বলে। আর একটা কথা বললে তোর মুখ ভেঙে দেব। ছেড়ে দিতেই সিফাত আবারও বলে। উচিত কথা বললেই দোষ। তোর উচিত কথা তোর পেছনে ভরে রাখ শালা। সরি ভাই, আমার কোনো বোন নেই, আর থাকলেও তোর কাছে বিয়ে দিতাম না। তোর বোনকে বিয়ে করতো কে? সিফাত আরও কিছু বলতে চাইছিল, এর মধ্যে রাব্বি বলে। আরে ভাই চুপ করতো। হাসান শ্রবণের দিকে তাকিয়ে বলে। রাতে ঘুমাসনি নাকি? বউ থাকতে আবার কিসের ঘুম? আমার যদি বউ থাকতো তাহলে আমি মাসে একদিন ঘুমাতাম না। এই জন্যই তোর বউ নেই। বাপরে, কেমনে বুঝবো আমার একটা বউ লাগবে? আঙ্কেল যেন জীবনেও না বুঝেন তোর বউ লাগবো। বাপরে, কেমনে বোঝাবো আমার একটা বউ লাগবে? শালা আমাকে অভিশাপ দিচ্ছিস? তোর কপালে বউ জুটবে না আগামী 50 বছরের মধ্যে। শকুনের দোয়ায় গরু মরে না। শ্রবণ আর হাসান দুজনের দিকে বিরক্ত হয়ে তাকিয়ে আছে। হাসান দুজনকে ধমক দিয়ে বলে। এই, তোরা চুপ করবি? একজনকে একটা কথা জিজ্ঞেস করেছি, তাকে বলতে না দিয়েই নিজেরাই বকবক করে চলেছিস। রাব্বি নাটকীয় ভঙ্গিতে বলে। ভাই শ্রবণ বলুন, আপনি কি বলবেন? শ্রবণ চুপ করে থাকে। ইচ্ছে করছে এগুলোকে ধরে পাগলা গারদে ভরে দিয়ে আসতে। রাতে তোর ঘুম হয় না? শ্রবণ মৃদুস্বরে বলে। না, অনেকদিন ধরে ঘুমের সমস্যা হচ্ছে। শ্রবণ চুপ করে থাকে। হাসান আবারও বলে। এর আগেও ঘুম কম হওয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছিলি, ভুলে যাসনি নিশ্চয়ই? শ্রবণ বিরক্তির সুরে বলে। চুপ করতে সবাই, ভাল লাগছে না। শ্রবণ ক্যান্টিনে বসে কফি খাচ্ছিল, সেই মুহূর্তে ওর ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে রিতার ফোন থেকে কল এসেছে। কল রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে ভেসে আসে রিতার গলার স্বর। হ্যালো ভাইয়া, হ্যাঁ বলো। দ্রুত ক্লাসে আসুন, সোহা অজ্ঞান হয়ে গেছে। শ্রবণ ফট করে উঠে দাঁড়ায়, বিস্মিত হয়ে বলে। কিভাবে? বসেছিল, হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমি আসছি এখনই। শ্রবণ, কোথায় যাচ্ছিস? কি হয়েছে? হাসানের প্রশ্নে পেছনে না ফিরেই বলে। সোহা অজ্ঞান হয়ে গেছে। বলতে বলতে দৌড় শুরু করে শ্রবণ। হাসান নিজেও কফি খাওয়া বাদ দিয়ে শ্রবণের পিছন পিছন ছুটে যায়। বাকিরা খাওয়া বাদ দিয়ে ওদের পেছনে এগিয়ে যায়। শ্রবণ ক্লাসে এসে দাঁড়ায়। ক্লাসের অনেক স্টুডেন্ট এক জায়গায় জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। সকলের ভিড়ে লেকচারারও দাঁড়িয়ে আছেন। হাসান সকলের উদ্দেশ্যে বলে। সামনে থেকে ভিড় কমান সবাই। হাসানের গলার স্বর শুনে বেশ কয়েকজন পেছনে তাকায়। হাসান আবার সরে যেতে বলতে সরে যায় কয়েকজন। শ্রবণে গিয়ে এসে দাঁড়ায়। সোহা অচেতন অবস্থায় পড়ে আছে। এখন রিতা সহ আরও দুজন মেয়ে ওর চোখে মুখে পানি দিতে দিতে ডাকছে জ্ঞান ফেরানোর জন্যে। রিতা বাকি দুজন মেয়েকে সরে যেতে বলতে তারা সরে যায়। শ্রবণ বসে সোহার পাশে। রিতার কাছ থেকে সোহাকে টেনে এনে নিজের বুকের সঙ্গে ঠ্যাস দিয়ে বসায়। বোতল থেকে পানি নিয়ে সোহার চোখে মুখে দিয়ে গালে মৃদু চাপড় দিতে দিতে ডেকে বলে। সোহা, চোখ খোল। এ কি হয়েছে তোর? রিতার মুখের দিকে তাকিয়ে বলে। কি হয়েছিল? ভালোই তো ছিল, লেকচার শুনছিল, হঠাৎ কাত হয়ে পড়ে যায় নিচে। ডাকাডাকি করছি, চোখে মুখে পানি দিচ্ছি, কিন্তু জ্ঞান ফিরছে না। শ্রবণ সোহাকে পাজা কোলে তুলে নিয়ে উঠে দাঁড়ায়। হাসানের দিকে তাকিয়ে বলে। সোহার ব্যাগটা নিয়ে আয়। শ্রবণ বাইরের দিকে এগিয়ে যায় দ্রুত পায়ে। কি হলো এই ডাইনির বাচ্চার? গত রাতেও বললো শরীর ভালো লাগছে না, সিরিয়াস কিছু হলো নাকি? হাসান সোহার ব্যাগ হাতে নিয়ে দ্রুত শ্রবণের কাছে এগিয়ে আসে। ওর বাকি বন্ধুরাও ওদের সঙ্গে বাইরের দিকে এগিয়ে যায়। গাড়ির কাছে এসে হাসানের দিকে তাকিয়ে বলে। আমার পকেটে গাড়ির চাবি, বের করে গাড়ির দরজা খোল।
হাসান শ্রবণের পকেট হাতড়ে গাড়ির চাবি বের করে গাড়ির দরজা খুলে দেয়। শ্রবণ সোহাকে কোলে নিয়ে পেছনে উঠে বসে হাসানকে বলে ড্রাইভ করার জন্য। শ্রবণের ব্ল্যাক মার্সিডিজ হাসপাতালের উদ্দেশ্যে ছুটে চলে দ্রুত গতিতে। শ্রবণ সোহাকে আগলে ধরে রেখেছে বুকের সঙ্গে। ওর বুকের ভেতর কিছু একটা হচ্ছে সোহাকে এই অবস্থায় দেখে। সোহার মুখের দিকে তাকিয়ে গালে মৃদু চাপড় দিতে দিতে বলে, এ কি হয়েছে তোর? সোহা, ওঠ, টাকা আমার দিকে। তাকায় না সোহা, নিস্তেজ হয়ে শুয়ে আছে শ্রবণের বুকের সঙ্গে লেপ্টে। গাড়ি হসপিটালে এসে পৌঁছে। হাসান বেরিয়ে এসে পেছনের দরজা খুলে দেয়। শ্রবণ সোহাকে কোলে নিয়ে নেমে দাঁড়ায়। হাসান শ্রবণের মুখের দিকে তাকিয়ে বলে, তুই ভেতরে যা, আমি গাড়ি পার্ক করে আসছি। আচ্ছা আয়। শ্রবণ দ্রুত ভেতরের দিকে এগিয়ে যায়। ওকে দেখে ওয়ার্ড বয় স্ট্রেচার নিয়ে এগিয়ে আসে দ্রুত। একজন নার্সও এগিয়ে আসে। সোহার পালস রেট চেক করতে করতে বলে, কি হয়েছে ওনার? হুট করে অজ্ঞান হয়ে গেছে। কে হয় আপনার? ওয়াইফ। টেনশন করবেন না, আমরা দেখছি কি হয়েছে। সোহাকে নিয়ে এমার্জেন্সির দিকে এগিয়ে যায়। শ্রবণও সঙ্গে সঙ্গে আগায় দ্রুত পায়। সোহার জ্ঞান ফিরেছে, এখন হসপিটালের বেডে শুয়ে আছে। স্যালাইন দেওয়া হয়েছে। বেডের পাশে টুলের উপর ঝিম ধরে বসে আছে শ্রবণ। সোহার বিপি আর সুগার লেভেল একদম লো হয়ে গেছে। শরীর অনেক দুর্বল হয়ে পড়েছে। সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে আছে। শ্রবণের দৃষ্টি নিচের দিকে স্থির। গাইনি বিশেষজ্ঞ আরেকজন নার্স ওয়ার্ডের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করেন। শ্রবণ বসা থেকে উঠে দাঁড়ায়। দুজনের পেছন পেছন হাসানও ওয়ার্ডের ভেতর প্রবেশ করে। ডাক্তারের হাতে সোহার রিপোর্ট। শ্রবণ ডাক্তারের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, কি হয়েছে ওর? কংগ্রাচুলেশনস, আপনি বাবা হতে চলেছেন। হোয়াট? এভাবে রিয়াক্ট করছেন কেন? কি বললেন আপনি? আপনার ওয়াইফ মিসেস সোহা 7 সপ্তাহের প্রেগনেন্ট। শ্রবণ সোহার মুখের দিকে তাকায়। শ্রবণের চেহারা দেখে ভয়ে সোহার অন্তরাত্মা কাঁপতে শুরু করেছে। শ্রবণের দিক থেকে দৃষ্টি সরিয়ে ডাক্তারের দিকে তাকিয়ে কম্পিত স্বরে থেমে থেমে বলে, ডক্টর, আপনার হয়তো ভুল হচ্ছে কিছু। কি ভুল হবে? আমি প্রেগনেন্ট, এটা কিভাবে সম্ভব? কেন সম্ভব নয়? আমি তো পিল খাচ্ছিলাম, এর মধ্যে কি করে? আল্লাহ তাআলা চাইলে সব কিছুর মধ্যেই সম্ভব। হয়তো মাঝখানে গ্যাপ গিয়েছিল, আবার অনেক সময় পিল ঠিকঠাক মতো কাজ করে না। আপনি নিজের প্রতি যত্নশীল হবেন মিস্টার চৌধুরী। ডাক্তার শ্রবণের দিকে তাকান। শ্রবণের চোখ মুখ আগের মতোই গম্ভীর হয়ে আছে। গম্ভীর স্বরেই বলে, বলুন। আপনার ওয়াইফের দিকে খেয়াল রাখবেন। মা সুস্থ থাকলে কিন্তু বাচ্চা সুস্থ থাকবে। আপনার ওয়াইফের শরীর অনেক দুর্বল হয়ে পড়েছে। ওনার খাবারের প্রতি নজর রাখবেন। নিয়মিত পুষ্টিকর শাক সবজি খাবার নিশ্চিত করবেন। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খাওয়াবেন। শ্রবণ চুপ করে থাকে। ডাক্তার একটা পেপারে খসখস করে কিছু লিখে শ্রবণের দিকে এগিয়ে দেন। এই ওষুধগুলো খাওয়াবেন, মা আর বাচ্চা সুস্থ সবল থাকবে। খাবার আর শরীরের প্রতি বিশেষ খেয়াল রাখবেন। শীত মৌসুম চলে আসছে, শীতের মধ্যে ঠান্ডা পানি কম ধরবেন। বেলা 12টার মধ্যেই গোসল সেরে ফেলবেন। ঘুম, খাওয়া দাওয়া, নিজের প্রতি যত্ন কোনোটাতেই যেন অনিয়ম না হয়। ডক্টর রিপোর্টগুলো শ্রবণের হাতে দিয়ে বেরিয়ে যান। নার্স দাঁড়িয়ে রইলেন স্যালাইন শেষ হওয়ার অপেক্ষায়। সোহা ভয়ে আর শ্রবণের দিকে তাকাচ্ছে না। আজকে শ্রবণ ওকে কাঁচা চিবিয়ে খাবে, নয়তো পিস পিস করে কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিবে। হাসান শ্রবণের পাশে দাঁড়িয়ে গলা জড়িয়ে ধরে খুশি হয়ে বলে, কংগ্রাচুলেশন ভাই। শ্রবণ চুপ, হাসানের দিকে তাকায়ও না। হাসান শ্রবণের মুখের দিকে তাকিয়েছে। কি হয়েছে এই ছেলের? হসপিটালের বিল পরিশোধ করে সোহাকে নিয়ে বেরিয়ে আসে শ্রবণ। গাড়িতে উঠে বসতে বসতে হাসান বলে, ওষুধগুলো নিয়ে যায় একেবারে, এখানেই তো দোকান আছে। কিসের ওষুধ? কিসের ওষুধ আবার? তোর বউ বাচ্চাকে সুস্থ রাখার ওষুধ। ডাক্তার কি বললেন শুনিসনি? কিসের বাচ্চা? কোনো বাচ্চা থাকবে না, হবে না কোনো বাচ্চা। কি সব বলছিস? খুশির চোটে পাগল হয়ে গেলি নাকি? ঠিকই আছে আমি। সোহার দিকে তাকিয়ে রাগে চিবিয়ে চিবিয়ে বলে, ওই কুত্তার বাচ্চা, কি বলেছিলাম ভুলে গেছিস? পেটে বাচ্চা আসলো কিভাবে? সোহা কেঁদে ফেলেছে প্রায়। জড়ানো গলায় থেমে থেমে বলে, আমি বুঝতে পারছি না কিছুই। এই শয়তানের বাচ্চা, তুই বুঝতে না পারলে কে বুঝতে পারবে? এই শ্রবণ, কি হয়েছে তোর? বাবা হচ্ছিস, খুশি হবি না তা না করে উল্টো ওর সঙ্গে এমন করছিস আর বকছিস কেন এভাবে? বাবা হতে চেয়েছে কে? আমি বলেছি আমি বাবা হব? একটু চুপ করে বলে, এই হসপিটালে অ্যাবর্শন করে না? শ্রবণের কথা শুনে চমকে ওঠে হাসান। বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গেছে। বিস্ময়ে বিমূঢ় হয়ে শ্রবণের মুখের দিকে তাকিয়ে আছে সোহা। হাসান শ্রবণের বাহু ধরে ঝাঁকিয়ে বলে, এই শ্রবণ, তুই ঠিক আছিস তো নাকি? এসব কি বলছিস? শ্রবণ হাসানের হাত সরিয়ে দিয়ে বলে, আমি ঠিক আছি, আর ঠিকই বলছি। না, তুই ঠিক নেই। খুশির চোটে পাগল হয়ে উল্টাপাল্টা বকছিস। গাড়িতে বস,
আমি তোদের পৌঁছে দিয়ে আসছি। কোনো প্রয়োজন নেই, আমি ড্রাইভ করতে পারবো, তুই ফিরে যা। শ্রবণ ড্রাইভিং সিটে উঠে বসে। সোহা আগে থেকে ফ্রন্ট সিটে বসে আছে, কাতর চোখে তাকায় হাসানের দিকে। সোহার চেহারা দেখে হাসানের ভীষণ মায়া হচ্ছে। শ্রবণের কি হয়েছে এটাই বুঝতে পারছে না, এই ছেলে এমন করছে কেন। হাসানের দিকে তাকিয়ে থাকতে থাকতে সোহার দু চোখ বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়তে শুরু করে। হাসান শ্রবণের দিকে তাকিয়ে বলে, এই শ্রবণ, উল্টাপাল্টা কিছু করবি না কিন্তু। ভাবিকে কিছু বলবি না, করবিও না। সোহার দিকে তাকিয়ে বলে, ভয় পেও না, আমি দেখছি। শ্রবণ গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। সোহা ভয়ে ভয়ে শ্রবণের দিকে তাকায়। শ্রবণ সামনের দিকে দৃষ্টি রেখে হিসিয়ে বলে, আমার কথা তো চামড়া দিয়ে ঢুকেনি, তাই না? আমি এতবার বলার পরে তুই আমার কথা অমান্য করার সাহস দেখিয়েছিস। সোহা শব্দ করে কেঁদে ফেলে, কাঁদতে কাঁদতে বলে, সত্যি বলছি, আমি ইচ্ছে করে করিনি কিছুই। তোমার এনে দেওয়া সবগুলো পিলই খেয়েছি আমি। আমি বুঝতে পারছি না তারপরেও কিভাবে কিভাবে কি হলো। যেভাবেই আসুক, কিভাবে বের করতে হবে এটা বোঝা হয়ে গেছে আমার। শ্রবণের কথা শুনে ভয়ে আতঙ্কে আবারও কেঁপে ওঠে সোহা। আপনা আপনি ডান হাতটা নিজের পেটের উপর চলে আসে। ওদের সঙ্গে কি করবে শ্রবণ? শ্রবণের গাড়ি বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ড পার্কিং লটে এসে দাঁড়ায়। সোহার দিকে ঘাড় ঘুরিয়ে তাকাতে সোহা গাড়ি থেকে নামার জন্য দরজা খোলার চেষ্টা করে, কিন্তু পারে না। শ্রবণ দরজা লক করে দিয়েছে সবগুলো। ঘাড় ঘুরিয়ে শ্রবণের দিকে তাকায় ভয়ে ভয়ে। শ্রবণের চাহনি এখনই ওকে ভস্ম করে দিতে চাইছে। শ্রবণ দরজা খুলে দিতে সোহা নেমে দাঁড়ায়। শ্রবণ গাড়ি পার্ক করে রেখে সোহার হাত ধরে এক প্রকার টেনে হেঁচড়ে নিয়ে যেতে শুরু করে লিফটের দিকে। শ্রবণের সঙ্গে হেঁটে পেরে উঠছে না সোহা। লিফটের সামনে এসে দেখে লিফট উপরে রয়েছে। সোহার হাত ধরে রেখে এই সিঁড়ির দিকে পা বাড়ায়। সিঁড়ির দিকে আগাতে দেখে সোহার গলা শুকিয়ে কাঠ। এতগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে এখন? এমনিতেই অসুস্থ, আবার প্রেগনেন্ট। এতগুলো সিঁড়ি বেয়ে উঠে ওর অবস্থা খারাপ হয়ে যাবে। আরও মাথা ঘুরছে এখনই। 2 তলা পর্যন্ত উঠে হাঁপিয়ে উঠেছে সোহা, আর উঠতে পারছে না। এত দ্রুত সিঁড়ি বেয়ে ওঠা যায়? একটু আস্তে হাঁটো, আমি এত দ্রুত হাঁটতে পারছি না। শ্রবণ সোহার মুখের দিকে তাকায়। শ্রবণের চাহনি যেন বলে দিচ্ছে তোকে এভাবেই হাঁটতে হবে। সোহাকে টেনে হেঁচড়ে নিয়ে আবারও উপরে উঠতে শুরু করে শ্রবণ। অল্প কিছু সিঁড়ি বেয়ে উপরে উঠে শক্ত হয়ে দাঁড়ায় সোহা। শ্রবণের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলে, আমি এভাবে উঠতে পারবো না। তুমি বাবুকে মারার জন্য আমাকে এভাবে উপরে তুলছো, তাই না? শ্রবণ আরো শক্ত করে চেপে ধরে সোহার হাত। সোহার মনে হচ্ছে শ্রবণের হাতের মুঠোয় থাকা হাতের হাড় এখনই মটমট করে ভেঙে যাবে। চোখ জোড়া পানিতে টইটুম্বর হয়ে গেছে। ওষ্ঠজোড়া তিরতির করে কাঁপছে। জড়ানো গলায় বলে, মাথা ঘুরছে আমার, একটু আস্তে হাঁটো। শ্রবণ কিছু বলতে গিয়েও থেমে যায়। সোহাকে আগের মতোই টেনে নিয়ে উপরে উঠতে শুরু করে। পুরো 5 তলা পর্যন্ত সিঁড়ি বেয়ে উঠে সোহার অবস্থা নাজুক। মাথা তো ঘুরছেই, সঙ্গে চোখ জোড়াও ঘোলা হয়ে আসছে। চারিপাশে সব ঝাপসা দেখছে। আর এক কদমও হাঁটতে ইচ্ছা করছে না। একটা মানুষ এত নির্দয় কিভাবে হয়? নিজের বউ বাচ্চার প্রতি এ কেমন আচরণ? একটা বাবু হলে কি হবে? বাবু নিয়ে এত সমস্যা কেন? ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করে সোহা আগে আগে বেডরুমের দিকে এগিয়ে যায়। শ্রবণ দরজা লক করে রুমে আসে। সোহা বিছানায় বসে আছে। শ্রবণকে দেখে সোহা ফুপিয়ে কেঁদে ওঠে। শ্রবণ ঝড়ের বেগে ওর সামনে এসে দাঁড়ায়। চোয়াল শক্ত করে চেপে ধরে রাগে ফুসফুস করতে করতে বলে, কি বলেছিলাম তোকে, আর তুই কি করেছিস? সোহা শ্রবণের হাত সরিয়ে দেয়। শক্তি প্রয়োগ করে কাঁদতে কাঁদতে বলে, বিয়ের পর থেকে তোমার কথা মতোই তো চলছি। যখন যা বলেছো সেটাই করেছি। তোমার এনে দেওয়া সবগুলো পিল খেয়েছি। খেলে পেটে বাবু আসলো কিভাবে? হই কুত্তার বাচ্চা, আমাকে পাগল পেয়েছিস তুই? পিল না খেয়ে ফেলে দিয়ে এখন বলছিস খেয়েছিস? সত্যি বলছি, বিশ্বাস করো আমার কথা, আমি পিল ফেলিনি, খেয়েছি আমি। একদিনও গ্যাপ যায়নি। তারপরেও কিভাবে কি হলো আমি জানি না। আগামীকাল অ্যাবর্শন করতে নিয়ে যাব, এই কথা মস্তিষ্কের ভেতরে গেঁথে রাখ। কেন এমন করছো? ও তো তোমারই সন্তান, তোমার রক্ত। ওকে কেন মারতে চাইছো? ও আসুক না দুনিয়ায়, ওকে খাওয়াতে পড়াতে পারবে না এমন তো নয়। টাকা পয়সা তো কম নেই তোমার। একটা বাবু হলে সমস্যাটা কোথায়? অনেক সমস্যা, তোকে তো এত কিছু বলতে পারবো না। বাবু হবে না, এটাই শেষ কথা। সোহার গলার স্বর কিছুটা কঠোর হয়। শ্রবণের চোখে চোখ রেখে শক্ত গলায় বলে, আমি বাবুকে মারতে দেবো না। তুমি বাবা হয়ে ওকে মারতেই পারো, কিন্তু আমি মা হয়ে ওকে মারতে পারবো না। যদি মারতেই হয় আমায় মেরে ফেলো, দুজনেই মরে যাই একসাথে। কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বলিস? খপ করে সোহার গলা চেপে ধরে শ্রবণ। সোহা শ্রবণের চোখের দিকে তাকিয়ে থাকে। কষ্ট হলেও মুচকি হাসে। ওর হাসি দেখে অবাক না হয়ে পারে না শ্রবণ। আপনা আপনি ছেড়ে দেয় গলা। ছাড়া পেয়ে খুক খুক করে কেসে ওঠে সোহা। ফর্সা চেহারা লাল হয়ে গেছে। চোখ দুটো বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে। চোখের পানি মুছতে মুছতে শ্রবণের দিকে তাকিয়ে বলে, ছেড়ে দিলে কেন? মেরে ফেলো আমাদের, মুক্তি পেয়ে যাই।
তোমার তোমার আর এই স্বার্থপর দুনিয়ার কাছ থেকে মুক্তি চাই আমার। শ্রবণ সোহার চোয়াল চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলে। কান খুলে শুনে রাখ, তোর মুক্তি নেই আমার কাছ থেকে। সোহা শ্রবণের হাত সরিয়ে ও শার্ট খামচে ধরে কাঁদতে কাঁদতে বলে। তাহলে কেন নিজের সন্তানকে খুন করতে চাইছো তুমি? আমরা চাইনি, তারপরে ও আমাদের মাঝে এসেছে। যখন এসেছে তখন থাকুক না আমাদের মাঝেই। আল্লাহ তাআলা চেয়েছেন বলেই তো ও এসেছে। তুমি কেন নিষ্পাপ জীবনটাকে মেরে পাপ করতে চাইছো? আমাকে মেরে ফেলো, কিন্তু আমি ওকে মারতে দেব না। ওকে আমি নিজের কাছ থেকে আলাদা করব না। শ্রবণ সোহার হাত টেনে বিছানা থেকে নামানোর চেষ্টা করে বলে। ওঠ, এখনই আবাসন করতে যাব। সোহা শ্রবণের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে শ্রবণের দুই পা জড়িয়ে ধরে বসে পড়ে নিচে। সোহা জানে কঠোর হয়ে কোনোভাবে শ্রবণকে দমানো বা বোঝানো যাবে না। সোহা এটাও জানে চাইলেও শ্রবণকে ছেড়ে যেতে পারবে না। শ্রবণ নিজেই ওকে যেতে দিবে না। শ্রবণের হাঁটুর সঙ্গে মাথা ঠেকিয়ে কাঁদতে কাঁদতে বলে। এত নির্দয় হয়েও না। বাবা হয়ে নিজের সন্তানকে কি করে মারতে চাইছো তুমি? এত দয়া মায়াহীন কি করে হচ্ছ তুমি? তোমার কাছে আমার প্রথম আর শেষ চাওয়া, আমার সন্তানকে কেড়ে নিও না আমার কাছ থেকে। পাছার আমার। তোমার কাছে আমাদের সন্তানের জান ভিক্ষা চাইছি আমি। ওকে তুমি দুনিয়ায় আসতে দাও। ও বেঁচে থাকলে তোমার কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? আজকের এই কাজের জন্য একদিন তুমি ভীষণ আফসোস করবে। এমন কিছু করো না যার জন্য সারা জীবন আফসোস করতে হয়। সোহা কিছু বলার আগেই পরপর কলিং বেল বাজতে শুরু করে। দুজনেই তাকায় দরজার দিকে। কে এসেছে? এভাবে বেল বাজাচ্ছে কেন? পাছার। সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে পা ছেড়ে দেয়। শ্রবণ গালি দিতে দিতে দরজার দিকে এগিয়ে যায়। সোহা নিচ থেকে উঠে বিছানায় বসে পেটের উপর হাত রেখে বলে। তোমার বাবা পাগল হয়ে গেছে, ওকে আমি কিভাবে বোঝাবো, কি করে শান্ত করব? শ্রবণ দরজা খুলে দেখে সামাদ চৌধুরী দাঁড়িয়ে আছে। নাতির মুখের দিকে তাকিয়ে সামাদ চৌধুরী বলেন। কেমন আছো দাদু ভাই? শ্রবণ গম্ভীর থমথমে গলায় বলে। ভালো, তুমি? আলহামদুলিল্লাহ। ভেতর আসতে দেবে না নাকি? শ্রবণ পথ ছেড়ে দাঁড়ায়। সামাদ চৌধুরী ভেতরে প্রবেশ করেন। শ্রবণ দরজা লাগিয়ে পেছন ফিরতে সামাদ চৌধুরী নাতিকে জড়িয়ে ধরে উচ্ছ্বসিত হয়ে বলেন। বাবা হওয়ার জন্য অভিনন্দন দাদু ভাই। কে বললো তোমাকে? যেই বলুক শুনেছি। হাসান বলেছে? সোহা কোথায়? শ্রবণকে ছেড়ে বেডরুমের দিকে এগিয়ে যান সামাদ চৌধুরী। শ্রবণ রাগে নিজের মাথার চুল দুই হাতে খামচে ধরে হাসানের গুষ্টির পিণ্ডি চটকাতে চটকাতে রুমের দিকে আগায়। সামাদ চৌধুরী রুমে এসে সোহার সামনে দাঁড়ান। সোহা দাদার মুখের দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে উঠছে। সামাদ চৌধুরী নাতনির পাশে বসে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে বলেন। শান্ত হও দাদু ভাই, কিছু হবে না। আমি শ্রবণকে বোঝাবো। সোহা শান্ত হতে পারে না। সামাদ চৌধুরী শ্রবণের দিকে তাকান। শ্রবণ রাগে লাল হয়ে তাকিয়ে আছে। নাতনিকে শান্ত করার চেষ্টা করতে করতে শ্রবণের দিকে তাকিয়ে বলেন। এসব কি দাদু ভাই? এমন কিছু শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তুমি নিজের সন্তানকে কেন মারতে চাইছো? কোনো সন্তান চাই না আমার। চাইবে না বললেই একটা প্রাণ কেড়ে নেবে? হ্যাঁ। লজ্জা হওয়া উচিত তোমার। এমন কথা কিভাবে বলছো? যেভাবে শুনেছো তুমি সেভাবেই বলছি। কেন মারতে চাও? বাচ্চাটা কোনো ক্ষতি করেছে তোমার? তুমি নিজের বাবাকে ঘৃণা করো, অথচ নিজে এখন নিজের সন্তানকে খুন করার মতো ঘৃণিত কাজ করতে চাইছো? তোমার বাবা তো তবুও তোমাকে বাঁচিয়ে রেখেছে, তুমি তো তাও রাখতে চাইছো না। পৃথিবীতে আসার আগে অস্তিত্ব মুছে দিতে চাইছো একটা প্রাণের। জীবন তো লাশ হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তুমি মানছো তুমি তোমার বাবার মতো একজন বাবা হবে? শ্রবণ চুপ করে থাকে। সামাদ চৌধুরী সোহাকে ছেড়ে শ্রবণের কাছে এগিয়ে আসেন। শ্রবণের দুই কাঁধ দুই হাতে ধরে বলেন। নিজেকে, সোহাকে আর তোমাদের দুজনের সন্তানকে একটা সুন্দর স্বাভাবিক জীবন দাও। পুরো দুনিয়াকে দেখিয়ে দাও তুমি তোমার বাবার মতো বাবা নও। তুমি বেটার নয়, বেস্ট একজন বাবা আর হাজবেন্ড। তোমার বাবা তোমার মাকে ঠকিয়েছে, কষ্ট দিয়েছে, তোমার জীবন নষ্ট করেছে। এর মাসুল কি তোমার স্ত্রী সন্তান ডিজার্ভ করে? তুমি যদি এমন করো তাহলে তোমার আর তোমার বাবার মধ্যে পার্থক্য কোথায়? শ্রবণ একটা কথাও বলে না। পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে আছে। সোহার দিকে তাকিয়ে দেখে ওদের দিকে তাকিয়ে হেঁচকি তুলে কাঁদছে। দাদু ভাই, এখনো সময় আছে, ভুল থেকে বেরিয়ে আসো। কি ভেবে এমন সিদ্ধান্ত নিয়েছো আমি জানি না। আমি শুধু চাই তুমি এই ভুল করো না। আমাদের এমন কিছু করা উচিত নয় যার জন্য পরে আফসোস করতে করতে শেষ হয়ে যেতে হয়। শ্রবণ একদম নিশ্চুপ। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ধূপধাপ পা ফেলে ওয়াশরুমে প্রবেশ করে ধারাম করে দরজা লাগায়। সোহা আর সামাদ চৌধুরী সহ পুরো ফ্ল্যাট কেঁপে ওঠে। ভেতরে কি যেন আঁচড়ে ফেলছে। বাইরে থেকে স্পষ্ট শুনতে পাচ্ছে দুজন।
সোহা দাদার দিকে তাকিয়ে থাকতে থাকতে ঝরঝর করে কেঁদে ওঠে। সামাদ চৌধুরী নাতনির কাছে এগিয়ে আসেন। আবার ওনার এই শান্তশিষ্ট সহজ সরল ভীতু নাতনিটা কিভাবে শ্রবণের সঙ্গে সংসার করছে তা সোহা আর আল্লাহ তালাই ভালো জানেন। একজনের ভালো করতে চেয়ে আরেকজনের ক্ষতি করছে না তো? সোহা দাদার 2 হাত ধরে কাঁদতে কাঁদতে বলে, দাদা ভাই, আমায় নিয়ে চলো এখান থেকে। আমি থাকবো না আর এখানে। তোমার নাতি মেরে ফেলবে আমাদের। কিছু হবে না দাদু ভাই, ভয় পেও না। তুমি জানো না ওর অনেক রাগ। তুমি চলে গেলে ও আমাদের মেরেই ফেলবে। আমি থাকবো না এখানে। কিছু করবে না। তুমি ওকে ইউনিভার্সিটি র্যাগিং এর কথা বলার পরেও ও বাড়িতে গিয়েছিলে না? সেদিন চর মেরেছিল, গলা চেপে ধরেছিল, বালতিতে চুবিয়ে মেরেই ফেলেছিল প্রায়। তোমার সঙ্গে এসব কখন করেছিল? দুপুরের পর। তুমি এসব ওকে বলো না কোনোদিন দাদা ভাই। আজকে এত কিছু বলে ওয়াশরুমে ঢুকে কেমন করলো তুমি তো শুনলেই। আমি থাকবো না এখানে। আমায় নিয়ে চলো প্লিজ। ওকে আর কিছু বলো না। ও আমাকে মেরেছিল, এটা আমি তোমাকে বলেছি। এটা কোনোদিনও মনের ভুলেও ভুলবে না ও। সামাদ চৌধুরী নাতনিকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করেন। এসি বন্ধ রয়েছে। সোহা ঘেমে একাকার, কাঁদতে কাঁদতেও নাজেহাল অবস্থা। সামাদ চৌধুরী নাতনির গাল মুছিয়ে দিতে দিতে বলেন, হিজাব খোলো, ঘেমে গেছো তো। দাদা ভাই, আমাকে এখান থেকে নিয়ে চলো। দূরে কোথাও লুকিয়ে রাখো যেন তোমার নাতি খুঁজে না পায় আমায়। হ্যাঁ, নিয়ে যাব, কান্না বন্ধ করো। বিছানা ছেড়ে উঠে এসি রিমোট খুঁজে এসি অন করেন। জগ থেকে গ্লাসে পানি ঢেলে সোহার হাতে দেন খাওয়ার জন্যে। সোহা পানি পান করে হিজাব খুলে ফেলে। অনেক গরম লাগছে, মাথা ঘুরছে এখনো। বসে থাকতে কষ্ট হচ্ছে, এখন কাত হয়ে শুয়ে পড়ে হেঁচকি তুলে কাঁদছে এখনো। সামাদ চৌধুরী দাঁড়িয়ে রইলেন, ভাবছেন অনেক কিছু। আধা ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হয় শ্রবণ। বিছানায় শুয়ে বসে থাকা বউ আর দাদার দিকে একবার তাকিয়ে কাবার্ডের সামনে এসে দাঁড়ায়। ভেতর থেকে ট্রাউজার বের করে পরে নেয়। টি শার্ট পরতে পরতে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। সামাদ চৌধুরী বিছানা ছেড়ে উঠে শ্রবণের কাছে এগিয়ে আসেন। শান্ত স্বরে বলেন, সোহাকে আমার সঙ্গে নিয়ে যাই, কিছুদিন থেকে আসবে ওই বাড়িতে। শ্রবণ শান্ত দৃষ্টিতে তাকায় দাদার মুখের দিকে, শান্ত স্বরেই বলে, নিয়ে যা। সামাদ চৌধুরী আর সোহা দুজনেই অবাক হয়ে গেছে শ্রবণের কথা শুনে। সামাদ চৌধুরী আবারও বলেন, আমি কিন্তু সিরিয়াস হয়ে বলছি দাদু ভাই। শ্রবণ চুল ব্রাশ করতে করতে বলে, তোমার কি মনে হচ্ছে আমি তোমার সঙ্গে মজা করছি? সত্যি নিয়ে যাব। যাও। সোহা শোয়া থেকে উঠে বসেছে। সামাদ চৌধুরী সোহার দিকে তাকিয়ে বলেন, সোহা চলো আমার সঙ্গে। সোহা শ্রবণের মুখের দিকে তাকায়। শ্রবণ ওর দিকে তাকিয়ে আছে, শান্ত স্বরে বলে, যাও। সোহা বিছানা ছেড়ে নেমে ধীর পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, দাদা ভাই, যাবো না, তুমি চলে যাও। শ্রবণ তো যাওয়ার পারমিশন দিয়েছে। সোহা পেছনে ফিরে তাকায় দুজনার দিকে, জোরপূর্বক ঠোঁটের কোণে মৃদু হাসি টেনে বলে, থাক, যাবো না। ওয়াশরুমের ভেতর ঢুকে দরজা লাগিয়ে দেয় সোহা। শ্রবণ দাদার আড়ালে মুচকি হাসে। সোহা পেছনে ফিরে তাকায় দুজনার দিকে, জোরপূর্বক ঠোঁটের কোণে মৃদু হাসি টেনে বলে, থাক, যাবো না। ওয়াশরুমের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দেয় সোহা। শ্রবণ দাদার আড়ালে মুচকি হাসে। মুখে বলেছে বলেই কি যেতে দিত নাকি? ও তো শুধু এটাই দেখছিল সোহা ওই বাড়িতে যাওয়ার মতো দুঃসাহস দেখায় কিনা। সোহা আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখে। শ্রবণ মুখে তো বলল যেতে, তবে ওর চোখ দুটো স্পষ্ট করে নিষেধ করছিল না যাওয়ার জন্য। শ্রবণের সঙ্গ ছাড়া ওর ওই ফ্ল্যাটের বাইরেও পা রাখা নিষেধ। ফ্লোরের দিকে তাকিয়ে দেখে শ্যাম্পুর বোতল, ফেস ওয়াশ, বডি ওয়াশ সহ যত যা ছিল সব ছুঁড়ে ফেলে লণ্ডভণ্ড করে রেখেছে। কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল ফ্লোরের দিকে। ছুঁড়ে ফেলার ইচ্ছে ছিল ওকে, কিন্তু ওকে তো ছুঁড়ে ফেলতে পারেনি, তাই এগুলোকে ছুঁড়ে ফেলে রাগ কমিয়েছে বোধহয়। ফ্রেশ হয়ে বেরিয়ে আসে সোহা। গোসল করতে পারলে আরও ভালো লাগতো, কিন্তু এখন গোসল করতে ইচ্ছা করছে না। এখন বিশ্রাম নিক, সন্ধ্যার পর না হয় গোসল করবে একটু ভালো লাগলে। শ্রবণ ফোন আর ওয়ালেট ওয়াশরুমে রেখে চলে এসেছিল। ফোন আর ওয়ালেট ড্রেসিং টেবিলের উপর রাখে। শ্রবণের দিকে চোখ পড়তে দেখে শ্রবণ ওর পেটের দিকে তাকিয়ে আছে। সোহা দ্রুত ওড়না টেনে পেটের সামনে নিয়ে আসে। শ্রবণ সোহার মুখের দিকে তাকায়। সোহা দ্রুত দৃষ্টি লুকিয়ে বিছানার দিকে এগিয়ে এসে বিছানায় উঠে শুয়ে পড়ে। আবার এত খারাপ লাগছে এখন বলে বোঝানোর মতো না। শ্রবণ রুম থেকে বেরিয়ে যায়। সামাদ চৌধুরী বিছানার কাছে এগিয়ে এসে বলেন, সোহা দাদু ভাই যাবে না? সোহা চোখ মেলে তাকায়, দুর্বল স্বরে বলেন, না দাদা ভাই। শ্রবণকে ভয় পাচ্ছ? 2-1 দিনের জন্য গিয়ে কি হবে? সারা জীবনের জন্য যদি নিতে পারো তাহলে নিয়ে চলো। আর কোনো কথা বাড়ান না সামাদ চৌধুরী। উনি চান না সোহা আর শ্রবণ সারা জীবনের জন্য আলাদা হয়ে যাক। পাঞ্জাবির পকেট থেকে ছোট একটা ওষুধের প্যাকেট বের করে এগিয়ে দিয়ে বলেন, এটা রাখো, রাতে মনে করে শ্রবণকে একটা খেয়ে দিও। কি এগুলো?
শ্রবণের প্রশ্নে দরজার দিকে তাকান সামাদ চৌধুরী। শ্রবণের হাতে ঠান্ডা পানির বোতল। সোহাও তাকায় শ্রবণের দিকে। চোখে চোখ পড়তে চোখ নামিয়ে নেয় সোহা। সামাদ চৌধুরী শ্রবণের দিকে ঘুরে দাঁড়িয়ে বলেন, তোমার ঘুমের ওষুধ। তোমার নাকি ঘুমের সমস্যা হচ্ছে আবার? লাগবে না, নিয়ে যাও। কেন লাগবে না? রাতে শোয়ার আগে মনে করে এটা খেয়ে নিও। ওষুধের প্যাকেটটা সেন্টার টেবিলের উপরে রাখেন। শ্রবণের কাছে এগিয়ে এসে বলেন, সোহাকে আর কোনো ভয় ভীতি দেখিও না। বকাবকি করো না মেয়েটাকে। কত দম্পতি আছে তাদের বাচ্চা হয় না, একটা বাচ্চার জন্য হাহাকার করে। আল্লাহ তাআলা তোমাদের দিয়েছে না চাইতেই, তার কদর করো। ভালো বাবা হও, ভালো স্বামী হও। দোয়া রইল তোমাদের তিনজনের জন্য। সবসময় ভালো থেকো তোমরা। শ্রবণ চুপচাপ শুনে সব কথা। সামাদ চৌধুরী শ্রবণের কাঁধে হাত রেখে বলেন, এমন কোনো ভুল করো না যার জন্য আফসোস করতে হবে সারা জীবন। আসছি, ভালো থেকো তোমরা। সামাদ চৌধুরী দরজার দিকে এগিয়ে যান। শ্রবণ এগিয়ে গিয়ে দরজা খুলে দাদাকে বিদায় দিয়ে দরজা লক করে রুমে ফিরে আসে। সোহা উল্টো ফিরে কাত হয়ে শুয়ে আছে। শ্রবণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। হাতে থাকা পানির বোতলটা রেখে বিছানায় উঠে বসে হেডবোর্ডের সঙ্গে হেলান দিয়ে ঘাড় ঘুরিয়ে সোহার দিকে তাকিয়ে থাকে পলকহীন। কিছু একটা ভেবে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায় শ্রবণ। ড্রেসিং টেবিলের সামনে এসে ফোন আর ওয়ালেট ট্রাউজারের পকেটে ভরে নেয়। গাড়ির চাবি নিয়ে রুম থেকে বের হওয়ার আগে বিছানার দিকে তাকিয়ে বলে, এই জঙ্গলির বাচ্চা, বিছনা থেকে নেমে গোসল করে ফ্রেশ হয়ে আয়। আমি ফিরে এসে যেন না দেখি তুই এভাবে শুয়ে আছিস। কথাগুলো বলেই রুম থেকে বেরিয়ে যায় শ্রবণ। সোহা গাল মুছতে মুছতে শোয়া থেকে উঠে বসে। মাথা এখনো ঠিক হয়নি। ধীরে ধীরে বিছানা ছেড়ে নেমে কাভার থেকে ড্রেস বের করে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। 20-25 মিনিট পরে রুমে ফিরে আসে শ্রবণ। সোহা মাত্রই গোসল সেরে বেরিয়ে এসেছে। চুলে এখনো টাওয়েল পেঁচানো, চোখ মুখ মলিন আর দুর্বল দেখাচ্ছে। শ্রবণের দিকে একবার তাকিয়ে বিছানার কাছে এগিয়ে আসে আবার শোয়ার জন্য। ওর মতিগতি বুঝতে পেরে শ্রবণ গম্ভীর স্বরে বলল, খিদে পেয়েছে আমার, খাবো। সোহা ঘুরে তাকায়। চুল থেকে টাওয়েল খুলে টুলের উপর রেখে রুম থেকে বেরিয়ে যায় ধীর পায়ে হেঁটে হেঁটে। শ্রবণ হাতের প্যাকেটটা সেন্টার টেবিলের উপর রাখে। পকেট থেকে ফোন বের করে চার্জে লাগে। ওয়ালেট আর গাড়ির চাবি ড্রেসিং টেবিলের ড্রয়ারে রেখে রুম থেকে বেরিয়ে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে। সোহার মুখের দিকে তাকিয়ে বলে, সকালে খাসনি? সোহা মুখ তুলে শ্রবণের মুখের দিকে তাকায়। মৃদু স্বরে বলে, দেরি হয়ে যাচ্ছিল দেখে আর খাইনি, ভেবেছিলাম ফিরে এসে খাবো। শ্রবণ চোয়াল শক্ত করে তাকিয়ে থাকে। সোহা মিনমিন করে বলে, আর এমন হবে না। শ্রবণ চেয়ার টেনে বসে। সোহা বিরিয়ানির প্লেট শ্রবণের সামনে দেয়। ছোট একটা বাটিতে মাংসের তরকারি ঢেলে সামনে রাখে। গ্লাসে পানি ঢেলে দিয়ে নিজেও বসে খাওয়ার জন্যে। গত রাতে ভালোভাবে খায়নি। সকালে শুধু 2টা ডিম খেয়েই চলে গিয়েছিল ভার্সিটিতে। তারপর থেকে তো এখন পর্যন্ত না খাওয়াই রয়েছে। শ্রবণ এখন বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসেছে, যদিও দুপুরে মাঝে দান্ডি রান্না করে রেখে গেছেন। শ্রবণ বাইরে যাওয়ার আগে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে এসে দেখে গেছে কি কি রান্না করা হয়েছে। তখনই সোহার জন্যে রাখা নাস্তার প্লেট দেখেছে। ডিম 2টা বাদে বাকি সব প্লেটেই রয়েছে। প্লেট দেখে বুঝতে পেরেছিল সোহা সকালে নাস্তা করেনি, আর এই জন্য আরও বেশি অসুস্থ হয়ে পড়েছিল। গত রাতে ভালোভাবে খায়নি, সেটাও নজরে পড়েছিল রাতে। খেতে খেতে শ্রবণ সোহার মুখের দিকে তাকায়। সোহাও তখনই মুখ তুলে তাকায়। শ্রবণকে তাকিয়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে মুখ নামিয়ে নেয়। শ্রবণ সোহার মুখের দিকে তাকিয়ে থেকেই খাওয়া চালিয়ে যায়। মন মেজাজ খারাপ হয়ে থাকায় বেশ কিছুদিন ধরে সোহার দিকে সেভাবে তাকানো হয় না। তাকালে হয়তো সোহার চেহারার পরিবর্তন চোখে পড়তো আগেই। মাংসের বাটিটা সোহার সামনে এগিয়ে দেয় নীরবে। সোহা শ্রবণের মুখের দিকে একবার তাকিয়ে বাটি থেকে 2 পিস মাংস তুলে নেয় নিজের প্লেটে। বিরিয়ানিতে মাংস আছে, আর কত মাংস খাবে। ধীরে ধীরে নিজের খাওয়া শেষ করে। সোহা ভীষণ খিদে পেয়েছিল। শ্রবণ নিজেও খাওয়া শেষ করে চেয়ারেই বসে আছে। দুপুরে রান্না করা খাবারগুলো ফ্রিজে তুলে রেখে দেয়। টেবিলের কাছে এগিয়ে এসে দেখে শ্রবণ ট্রাউজারের পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। অন্যদিন খাওয়া শেষ করে সোহাকে একা ফেলে রুমে চলে যায়। সোহা ডাকলেও দাঁড়ায় না। ডাইনিং টেবিল গুছিয়ে রাখতে নিলে শ্রবণ গম্ভীর স্বরে বলে, এসব করতে হবে না, সকালে আন্টি এসে করে দিবে। সোহা না গুছিয়ে রেখে দেয়। শ্রবণ পকেট থেকে এক হাত বের করে ইশারায় কাছে ডাকে সোহাকে। ভয়ে ভয়ে কাছে এগিয়ে আসে সোহা। কিছুটা দূরত্ব রেখে দাঁড়ায় শ্রবণের সামনে। শ্রবণের মুখের দিকে তাকিয়ে সোহার 2 চোখ বেয়ে টুপটুপ করে পানি গড়িয়ে পড়তে শুরু করে। শ্রবণ পলকহীন তাকিয়ে থাকে সোহার মুখের দিকে। ওরও ভালো লাগছে না। মস্তিষ্কের ভেতর যন্ত্রণা হচ্ছে, বুকের ভেতর কেমন করছে। শ্রবণ এক কদম আগায় সোহার দিকে। ডান হাত সোহার পেটের দিকে বাড়াতে সোহা খপ করে শ্রবণের হাতটা চেপে ধরে 2 হাতে কেঁদে ফেলে অনুরোধ করে বলে, প্লিজ আঘাত করো না পেটে। শ্রবণ গম্ভীর থমথমে গলায় বলে, কিছু করবো না, হাত ছাড়। সত্যি করবে না তো? না, করবো না। সোহা শ্রবণের হাত ছেড়ে দেয়। শ্রবণ সোহার তলপেটের উপর হাত রাখে আলতোভাবে। শরীর জুড়ে অদ্ভুত এক শিহরণ খেলে যায়। বুকের ভেতরে ভিন্ন অনুভূতি জাগে। সোহার মুখের দিকে তাকায়। সোহাও নিজের পেটের দিকে থেকে দৃষ্টি সরিয়ে শ্রাবণের মুখের দিকে তাকায়। জড়ানো গলায় থেমে থেমে বলে, তুমি বাবুর কোনো ক্ষতি করবে না তো?
না। সত্যি? হুম। সোহা খুশি হয়ে কেঁদে উঠে বা শ্রবণ ওকে টেনে এনে নিজের বুকে জায়গা দেয়। সোহা শ্রবণের বুকে মুখ গুজে আরো জোরে কেঁদে উঠে ওকে জড়িয়ে ধরে। শ্রবণ সোহার ভেজা চুলের ভাঁজে হাত গলিয়ে আদর করে। সোহা নিজেকে শান্ত করতে পারে না, কাঁদতে কাঁদতে শরীর ছেড়ে দেয়। শ্রবণ ওকে এক হাতে আগলে ধরে রাখে। সোহা বুকে মুখ গুজে রেখেই কাঁদতে কাঁদতে থেমে থেমে বলে, তুমি বিশ্বাস করো আমি ইচ্ছে করে কিছু করিনি। আমি তোমার কথা মতোই চলেছি, সবগুলো পিল নিয়ম করে খেয়েছিলাম আমি। শ্রবণ চুপ করে থাকে। সোহা মুখ তুলে শ্রবণের মুখের দিকে তাকায়। শ্রবণ রসকসীন গলায় বলে, এখন থেকে সময় মতো ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করবি। আবার অসুস্থ হলে তুলি নিয়ে বাইরে ডাস্টবিন ফেলে দিয়ে আসবো। আচ্ছা। দাদাভাই যেতে বললো, গেলে না কেন? তুমি তো যেতে বলনি। 3 বার বলেছি। আমাকে একবার বলেছো। বলেছি তো। ভালোভাবে তো বলনি। কিভাবে বলেছি? যেভাবে তাকিয়ে বলেছো, যদি যেতে নিতাম তাহলে রুম থেকে বের হওয়ার আগেই তো ঠ্যাং ভেঙে দিতে। বোকা শহর মাথায় তাহলে বুদ্ধি গজিয়েছে দেখা যাচ্ছে। আমার সাথে থাকতে থাকতে একটু উন্নতি হয়েছে তোর। যাই হোক, তুই যদি আজ যেতি তাহলে তোর ঠ্যাং নয়, ঘাত ধরে ঘরটাই ভেঙে দিতাম। সোহা চুপ করে থাকে। 3 মাস পেরিয়ে গেছে, শ্রবণের সঙ্গে রয়েছে। এই 3 মাসে এই বদ ছেলেকে হাড়ে হাড়ে চেনা হয়ে গেছে ওর। মুখে এক কথা, চোখে আরেক কথার, পেটের মধ্যে তো জিলাপির প্যাঁচ। ওষুধ এনেছিস? সোহা শ্রবণকে ছেড়ে রুমের দিকে এগিয়ে যায়। শ্রবণ ওর পেছন পেছন রুমে প্রবেশ করে। সোহা প্যাকেট খুলে ওষুধ বের করে। শ্রবণ বলে দেয় কোনটা কখন আর কতবার খেতে হবে। সোহা নিজের ওষুধ খেয়ে শ্রবণের ঘুমের ওষুধ খুলে ওর দিকে বাড়িয়ে দেয় পানি সহ। বিনা বাক্যে ওষুধটা খায় শ্রবণ। সোহা আরেকটু পানি পান করে বিছানায় উঠে শুয়ে পড়ে। এখন একটু আরাম লাগছে, আবার ঘুমও পাচ্ছে। শ্রবণ লাইট অফ করার জন্য হাত বাড়ায়, তখনই ওর ফোন শব্দ করে কেঁপে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে হাসান কল করেছে। ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকতে থাকতেই কল কেটে যায়। কয়েক সেকেন্ড পর আবারও শব্দ করে কেঁপে ওঠে ফোনটা। চার্জ থেকে খুলে ফোন হাতে ব্যালকনির দিকে আগায়। রিসিভ করে কানে ধরে কোনো কথা বলে না। হাসান ওপাশ থেকে হ্যালো হ্যালো করে চলেছে। হ্যালো শ্রবণ, শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো, এই কথা বলছিস না কেন শ্রবণ? শ্রবণ গম্ভীর স্বরে বলে, বল। কি হয়েছিল? কথা বলছিলি না কেন? বল, কি বলবি বল। কেমন আছিস? মরিনি। খেয়েছিস? হ্যাঁ। রেগে আছিস আমার ওপর? না। দেখ ভাই, আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি, রাগ করিস না। শ্রবণ চুপ করে থাকে। হাসান আবারও বলে, সোহা মানে ভাবি এখন কেমন আছে? ভালো। খেয়েছে? হ্যাঁ। ওষুধগুলো নিয়ে নিস। দিয়েছি। নিজের বউ বাচ্চার প্রতি খেয়াল রাখিস ভাই। ভাবির কিছু হয়ে গেলে তার মতো কাউকে খুঁজে পাবি না এই জীবনে। ভাবির মতো করে তোকে কেউ বুঝবে না, এমন তোকে কেউ মেনেও নেবে না। কি বলতে চাইছিস তুই? আমি কেমন? রাগী, জেদি, মেজাজি। রাগ উঠলে নিজেকে কন্ট্রোল করতে পারিস না, যা তা বলে ফেলিস আর করেও ফেলিস। ভাবির জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে জীবনেও তোর এসব সহ্য করতো না। শ্রবণ চুপ করে থাকে। সোহাকে যে ও বিয়ে করেছে এটাই তো বেশি। ও কি অন্য কোনো মেয়েকে কোনোদিনও বিয়ে করতো নাকি? হাসান আবারও বলে, নিজের ভালো বুঝতে শেখ ভাই। বাচ্চাটার কোনো ক্ষতি করিস না, ও তোরই সন্তান, তোর রক্ত, তোর অংশ। নিজের ক্ষতি আর কত করবি? এখন তো নিজেকে ভালো রাখ। তোর কোনো কাজ নেই এখন। কেন? না থাকলে গিয়ে ঘুমা, আর আমাকে ঘুমাতে দে। এখনই ঘুমাবি? 8টাই তো বাজেনি। বেজে যাবে, রাখলাম। ভালো থাকিস। এই শ্রবণ, শোন শোন। শ্রবণ কল কেটে দিয়েছে। ব্যালকনি থেকে রুমে এসে ব্যালকনির দরজা লাগিয়ে ফোনটা আবার চার্জে লাগায়। লাইট অফ করে শুয়ে পড়ে সোহার পাশে। এদিকে ফের। সোহা ফিরে শোয়। শ্রবণ সোহার বাহুর উপর মাথা রেখে ঘাড়ে মুখ গুজে জড়িয়ে ধরে। ঘুমের ওষুধ নিজের কাজ শুরু করে দিয়েছে। ঘুম ঘুম ভাব হচ্ছে। সোহা আলতো হাতে শ্রবণের চুলে হাত বুলিয়ে দিতে শুরু করে। 10 মিনিটও পার হয় না দুজনেই ঘুমিয়ে গেছে। দুজনকে দেখে কে বলতে পারবে মাত্র কয়েক ঘন্টা আগে দুজনের উপর দিয়ে কি ঝড় বয়ে গেছে। দুজনকে দেখে মনে হচ্ছে সবচেয়ে সুখী কাপল ওরাই দুজন। সোহার হাত এখনও শ্রবণের চুলের ভাঁজে রয়েছে। শ্রবণ শক্ত হাতে জড়িয়ে ধরে আছে সোহাকে। হাত নরম করলে যেন সোহার কাছ থেকে দূরে চলে যাবে। দুজনের ধীরে ধীরে ফেলা শ্বাস আর এসির মৃদু শব্দ ব্যতীত কোনো শব্দ। নির্জনতায় ছেয়ে গেছে পুরো ফ্ল্যাট। শ্রবণ আর সোহা দুজনেই ঘুম থেকে উঠে 10টার পর। আজকে প্রথম দুজন একসঙ্গে এত লম্বা ঘুম ঘুমিয়েছে। শ্রবণ ঘুমিয়েছে ওষুধের প্রভাবে আর গত দিনগুলো ঘুম না হওয়ার কারণে। সোহা ঘুমিয়েছে ক্লান্ত ও দুর্বল শরীর হওয়ার কারণে।
শ্রবণ ঝিম ধরে বসে আছে। সোহা বিছানা ছেড়ে নেমে রুমের লাইট অন করে রেখে ওয়াশরুমে প্রবেশ করে। শরীর এখন অনেক ভালো লাগছে, ঘুমটা অনেক ভালো হয়েছে আজ। এক ঘুমে রাত পার হয়ে গেছে, একটানা এত লম্বা ঘুম বুদ্ধি হওয়ার পর কোনোদিনও ঘুমায়নি সোহা ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। শ্রবণ বিছানা ছেড়ে নেমে হেলে দুলে ওয়াশরুমে প্রবেশ করে। এত ঘুম ঘুমিয়েও মাথা ভার ভার হয়ে আছে। শ্রবণ ওয়াশরুমে প্রবেশ করার কিছুক্ষণ পর ওর ফোন বুম বুম শব্দ তুলে কেঁপে ওঠে। সোহা এগিয়ে এসে দাঁড়ায় ফোনের কাছে। সামাদ চৌধুরী কল করেছেন। ওয়াশরুমের দরজার কাছে এগিয়ে এসে বলে, শুনছো, দাদা ভাই কল করছে। শ্রবণ দাঁত ব্রাশ করছিল, থুতু ফেলে ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকিয়ে বলে। রিসিভ কর। সোহা ফোনের কাছে এগিয়ে আসতে আসতে কেটে যায়। ফোন থেকে চার্জারের কেবল খুলতে ফোন আবারও বেজে ওঠে। রিসিভ করে কানে ধরে বলে, হ্যালো দাদা ভাই। সোহা, হ্যাঁ কেমন আছো? ভালো। খেয়েছো সকালে? খাবো, একটু আগে ঘুম থেকে উঠলাম তো। তুমি নাস্তা করেছো? হ্যাঁ। শ্রবণ কোথায়? ওয়াশরুমে। শ্রবণ ওয়াশরুম থেকে বের হলে কল ব্যাক করতে বলো। আচ্ছা। আচ্ছা, রাখছি তাহলে। কল কেটে দেন সামাদ চৌধুরী। সোহা ফোন রেখে বিছানা গুছিয়ে নেয়। জানালার পর্দা সরিয়ে ব্যালকনির দরজা খুলে দেয়। বাইরের আলোয় আলোকিত হয় পুরো রুম। ব্যালকনিতে এসে দরজা লাগিয়ে দেয়। আবার বাইরে প্রখর রোদ, ঝিরিঝিরি বাতাস বইছে। আকাশের দিকে তাকিয়ে তুলোর মতো সাদা মেঘের ভেলা উড়ে যেতে দেখতে পায়। নীল আকাশে সাদা মেঘ দারুণ দেখাচ্ছে। শ্রবণের ডাক শুনে পেছনে ফিরে তাকায়। ব্যালকনি থেকে রুমে ফিরে আসে। দাদা ভাই কি বললো? তোমায় কল ব্যাক করতে বলেছে। ট্রাউজার পরা শেষ করে ফোনের কাছে এগিয়ে আসে। ফোন হাতে নিয়ে দাদার ফোনে কল করে। দাদা ভাই বলো। একটা কথা বলতাম, রাগ করবে না তো? কি কথা? অনিমা সোহার সঙ্গে কথা বলতে চাইছে। রাত থেকে অনেক রিকোয়েস্ট করছে সোহার সঙ্গে কথা বলিয়ে দেওয়ার জন্য। শ্রবণ ঘাড় ঘুরিয়ে সোহার দিকে তাকায়। সোহা বিছানায় বসে আছে চুপচাপ মাথা নিচু করে। ডাইনিটা কোথায়? ড্রয়িং রুমে আছে। দাও, 5 মিনিট কথা বলতে পারবে? আচ্ছা, তারাও দিচ্ছি। শ্রবণ সোহার সামনে এসে দাঁড়ায়। ফোন এগিয়ে দিয়ে বলে, নে ধর, তোর ডাইনি মা কথা বলবে তোর সঙ্গে। দেখি কি কি কুবুদ্ধি দেয়। সোহা ফোনটা হাতে নেয়। মায়ের প্রতি রাগ অভিমান অনেকটাই কমে এসেছে এখন। গতকাল নিজে মা হবে জানার পর থেকে মায়ের কথা একটু বেশি মনে পড়ছিল। ফোন কানে ধরে কাঁপা কাঁপা গলায় বলে, হ্যালো। একটু অপেক্ষা করো, দিচ্ছি। সামাদ চৌধুরী ড্রয়িং রুমে এসে অনিমা চৌধুরীর দিকে ফোন এগিয়ে দিয়ে বলেন, তনিমা ধরো, কথা বলো সোহার সঙ্গে। ফোন হাতে নেন অনিমা চৌধুরী। কল কেটে ভিডিও কল করেন। ফোনের স্ক্রিনে তাকিয়ে মায়ের চেহারা দেখে সোহার টইটুম্বুর চোখ জোড়া থেকে পানি গড়িয়ে পড়ে। দ্রুত চোখের পানি মুছে কাঁপা গলায় বলে, আম্মু কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। নাস্তা করেছিস? করবো, তুমি করেছো? হ্যাঁ। তোর ফোন কোথায়? কল যায় না কেন? আমার ফোন ব্যাগে আছে আর ব্যাগ গাড়িতে। আগে সিম কার্ড ফেলে দিয়েছে। শ্রবণ কোথায়? রুম থেকে বেরিয়ে গেল। কথা বলতে বলতে দূরে চলে এসেছেন অনিমা চৌধুরী। আশেপাশে কেউ নেই এখন। গলার স্বর কিছুটা রুক্ষ করে বলেন, কি শুনছি, তুই নাকি প্রেগনেন্ট? হ্যাঁ। কতদিন? 7 সপ্তাহ চলে। তুই কি পাগল? নিজের ভালো বুঝতে পারছিস না? কেন, কি হয়েছে? শ্রবণের সন্তান কেন নিজের গর্ভে ধারণ করেছিস? নিশ্চয়ই শ্রবণ জোর করে বাচ্চা নিতে বাধ্য করেছে, তাই না? আম্মু এসব কি বলছো? কি বলছি বুঝতে পারছিস না? এমন কিছু না, ও তো বাবু। সোহাকে কথা শেষ করতে না দিয়ে বলেন, এই বাচ্চা রাখার প্রয়োজন নেই, বাচ্চা নষ্ট করে ফেল। ওই পাগলের সংসার করতে হবে না তোর। পাগলের রক্ত থেকে পাগলেরই জন্ম হবে। ওখান থেকে চলে আয়, কোনো ভয় পাবি না, আমরা আছি তো। শ্রবণের চেয়ে 1000 গুণ ভালো ছেলের সঙ্গে তোর বিয়ে দেব। চলে আয় ওখান থেকে। পাগল ছাগলদের সঙ্গে ভালো থাকবি না তুই, ওর সঙ্গে সুখ শান্তি পাবি না কোনো দিন। সোহা উত্তেজিত হয়ে বলে, আম্মু পাগল হয়েছো, কি সব বলছো তুমি? অনিমা চৌধুরী কিছু বলার আগে শ্রবণ বজ্রকণ্ঠে বলে, ওই কুত্তার বাচ্চা 1 নাম্বার ডাইনি। তোর কত বড় সাহস, তুই আমার বাড়িতে বসে আমার বউকে কুবুদ্ধি দেস আমার সন্তানকে মেরে ফেলার জন্য? সৌরের বাচ্চা তুই দাঁড়া, আমি আসছি তোর চামড়া ছেলে তোকে গরম তেলে ভাজার জন্য। তুই 10 মিনিট অপেক্ষা কর শুধু। অনিমা চৌধুরী কল কেটে দেন। সোহা ভয়ে ভয়ে মুখ তুলে শ্রবণের মুখের দিকে তাকায়। রাগে শ্রবণের চেহারা লাল হয়ে গেছে। সোহা তো বুঝতেই পারেনি শ্রবণ কখন এসে দাঁড়িয়েছে রুমে। ভয় একটা কথাও বলতে পারছে না। ওর মাঝে এমন কিছু বলবে কল্পনাও করেনি। কত খুশি হয়েছিল এতগুলো দিন পর মায়ের সঙ্গে কথা বলতে পারবে ভেবে। সব খুশি কোথায় মিলিয়ে গেল। শ্রবণ রাগে ফেটে পড়ে বলে, ওই ডাইনি তোর সঙ্গে কথা বলতে চাই, শুনে বুঝতে পেরেছি কোন মতলবে কথা বলতে চাইছে।
গতরাতে দাদাভাই নিশ্চয়ই বাড়িতে গিয়ে বলেছে তুই প্রেগনেন্ট, আর এটা শুনেই তোর ডাইনি মায়ের মাথা নষ্ট হয়ে গেছে, তাই তোকে কুবুদ্ধি দেওয়ার জন্য কথা বলতে মরিয়া হয়ে উঠে গেছে, আমার সন্তানকে মারতে বলে। আজকে ওই ডানির একদিনকে আমার একদিন। মায়ের কথায় বিষাদে ভরে গেছে সোহার মন। শ্রবণের কথার আচরণে ভয়ে বুক কাঁপছে। সমুদ্রের ন্যায় গভীর আখিপল্লব থেকে ঝর্ণার মতো ঝরঝর করে গড়িয়ে পড়ছে পানি। শ্রবণের রাগে লাল হওয়া মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ফুপিয়ে কেঁদে ওঠে। শ্রবণ ধমক দিয়ে বলে, এই কাঁদছিস কেন? কিছু বলেছি তোকে? সোহা কিছু না বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। শ্রবণ এগিয়ে এসে দাঁড়ায় সোহার একদম কাছে, শরীর ঘেঁষে সোহার হাত থেকে ফোন নিয়ে পাশে রেখে সোহার মুখ আগলে ধরে বলে, কি হয়েছে? তোকে বলেছি কিছু? সোহা ফোপাতে ফোপাতে বলে, আমি বুঝতে পারিনি আম্মু এমন কিছু বলবে। আমি সত্যি বুঝতে পারিনি। শ্রবণ সোহার গাল মুছিয়ে দিতে দিতে বলে, আমি ঠিকই বুঝতে পেরেছিলাম ওই ডাইনি এমনই কিছু বলবে। নষ্ট মহিলা নিজে গেছে 12 লাঙ্গের কাছে, এখন মেয়েটাকে 14 লাঙ্গের কাছে পাঠাতে মরিয়া উঠেছে। আমার সন্তানকে মেরে যাবে নাকি ওই নষ্টের কথায় আর একটা লাঙ্গের কাছে? সোহা দ্রুত দুদিকে মাথা নাড়িয়ে বলে, না, কোনোদিনও যাব না। কেন মারবো বাবুকে? ও তো আমারও সন্তান। ওই নষ্টা মহিলার সঙ্গে আর কোনোদিন কথা বলতে চাইবি? সোহা দুদিকে মাথা নেড়ে না বলে। শ্রবণ সোহাকে জড়িয়ে ধরে বলে, কান্না বন্ধ করে নাস্তা করে নে, আমি যাচ্ছি ওই বাড়িতে। আজকে ওই নষ্টাকে হাতের কাছে পাই শুধু, যদি কোরবানি না দিয়েছি তাহলে আমার নামও শ্রাবণ চৌধুরী না। সোহা শ্রবণের কোমর জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, যেও না। মায়া লাগছে নাকি ওই নষ্টার জন্য? গতকাল তো তুমিও বাবুকে মারতে চাইছিলে। আমার সন্তান আমি যা খুশি করতে চাইবো, মারবো, কাটবো, আদর করব, বুকের ভেতর পুরে রাখবো। ও কেন মারতে বলবে? আমি গতকালে নিজের সিদ্ধান্ত চেঞ্জ করেছি। তাছাড়া আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করি আর না করি ও বলার কে? সন্তান আমাদের, তাই সিদ্ধান্ত আমাদের হবে। ওই শয়তানের বাচ্চা এসব বলবে কেন? ও কেন আমার বউকে আমার কাছ থেকে নিয়ে আরেকজনের কাছে বিয়ে দিতে চাইবে? সোহা চুপ করে থাকে। শ্রবণ ওকে ছেড়ে বাইকের চাবি হাতে নেয়। রুম থেকে বের হওয়ার আগে সোহার দিকে তাকিয়ে বলে, কান্নাকাটি বন্ধ করে গিয়ে নাস্তা কর, আবার অসুস্থ হলে তোর খবর আছে। সোহা মাথা নাড়ায়। শ্রবণ রুম থেকে বেরিয়ে যায়। সোহা শ্রবণের যাওয়ার পথে তাকিয়ে ফোপাতে ফোপাতে বলে, তোমরা কেউ কখনো আমায় বুঝতে চাও না। সবাই নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দাও আমার উপর। কেউ কোনোদিনও জিজ্ঞেস করো না আমি কি চাই, আমার মতামত কি। এত বছরের জীবনে নিজের চাওয়াতে কিছুই পেলাম না। আমি যত যা পেয়েছি সবটাই পেয়েছি জোর করে চাপিয়ে দেয়া, নয়তো অপ্রত্যাশিত ভাবে পাওয়া। চোখ মুছতে মুছতে শ্রবণের ফোন হাতে নেয় সোহা। ফোনের লক খুলে দাদার ফোনে কল করে। আবার শ্রবণ ওর ফোনের লক আগেই বলেছিল সোহাকে। কল রিসিভ হতে সোহা হেঁচকি তুলতে তুলতে বলে, হ্যালো, কি হয়েছে দাদু ভাই, কাঁদছো কেন? তোমার ছোট ছেলের বউ কই? কেন, কি হয়েছে? এভাবে কথা বলছো কেন? বাঁচতে চাইলে তাকে বাড়ি থেকে পালাতে বলো। শ্রাবণ চৌধুরী যাচ্ছে ওই বাড়িতে তাকে জীবন্ত কবর দেওয়ার জন্য। কি হয়েছে? কি করেছে অনিমা? তোমার নাতি গেলেই জানতে পারবে। তোমার ছোট ছেলের বউকে বলো বাড়ি থেকে পালানোর জন্য। রাখছি। কল কেটে দেয়। সামাদ চৌধুরী কিছু বুঝতে না পেরে ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকেন। কিছু মুহূর্ত অতিবাহিত হতে অনিমা চৌধুরীর নাম ধরে ডাকেন। অনিমা চৌধুরী পার্স হাতে সিঁড়ি বেয়ে নেমে আসেন। ওনাকে এভাবে আসতে দেখে সামাদ চৌধুরী বলেন, বাপের ভয়ে দেখছি একেবারে তৈরি হয়ে বেরিয়ে এসেছো যখন ভালোই হয়েছে। এখন দ্রুত পালাও বাড়ি থেকে। তোমার বাপ শ্রাবণ চৌধুরী আসছে তোমাকে জ্যান্ত কবর দেওয়ার জন্য। অনিমা চৌধুরী কিছু না বলে বেরিয়ে যান বাড়ি থেকে। সামাদ চৌধুরী ওনার যাওয়ার পথে তাকিয়ে রইলেন। শ্রবণের বাইক চৌধুরী বাড়ির গেটের সামনে এসে দাঁড়ায়। লাগাতার বাইকের হর্ন শুনে গার্ড গেটের ফাঁক দিয়ে শ্রবণকে দেখে দ্রুত গেট খুলে দেয়। শ্রবণের বাইক গর্জন তুলে বাড়ির সিঁড়ির গোড়ায় এসে দাঁড়ায়। বাইক থেকে নেমে বড় বড় কদমে ধূপধাপ পা ফেলে ভেতরের দিকে আগায়। ড্রয়িং রুমে এসেই বাজখায় গলায় অনিমা চৌধুরীর নাম ধরে ডাকতে ডাকতে বলে, এই নষ্টা ডাইনি, শয়তানের 3 নম্বর বাচ্চা, কোন চিপায় লুকিয়ে আছিস? বের হ, আজকে তোর খবর আছে। সামাদ চৌধুরী, শাহিন রেজা চৌধুরী আর স্পর্শ সোফায় বসা ছিল। শ্রবণের গর্জন শুনে তিনজনই সোফা ছেড়ে উঠে এগিয়ে আসে। শ্রবণের এমন আচরণের কারণ বুঝতে পারছে না স্পর্শ আর শাহিন রেজা চৌধুরী। হঠাৎ এত খেপেছে কেন, কি হয়েছে? পরনে ট্রাউজার আর টি শার্ট, চুলগুলো এলোমেলো। এই বেশে শ্রবণ কোনোদিনই বাড়িতে আসে না। চুলগুলো সবসময় পরিপাটি থাকে। বাইরে বের হলেও ড্রেস চেঞ্জ করেই বের হয়। বোঝাই যাচ্ছে রাগের মাথায় যেভাবে ছিল সেভাবেই বেরিয়ে এসেছে ফ্ল্যাট থেকে। শ্রবণ তিনজনের দিকে তাকিয়ে বলে, অনিমা কই? কোন গর্তে লুকিয়ে আছে? কি হয়েছে অনিমা, কি করেছে আবার? ওই ডাইনি সোহাকে কল করে বলেছে সোহা কেন আমার বাচ্চা পেটে নিয়েছে।
বাচ্চা যেন নষ্ট করে ফেলে। আমার কাছ থেকে যেন শোভা চলে আসে, ওকে আবার বিয়ে দিয়ে দিবে অন্য ছেলের কাছে। নষ্টার বাচ্চা নষ্টাকে শুধু আজকে হাতের কাছে পাই। কুরবানি দিয়ে আমরা ছেলে গরম তেলে ভেজে কুত্তাকে দিয়ে খাওয়াবো। নিজে 12 ভাতারের কাছে শুয়েছে, এখন মেয়ের বাচ্চা নষ্ট করার বুদ্ধি দিয়ে ওকেও শোয়াতে চাইছে। কুত্তার বাচ্চাকে আজকে হাতের কাছে পাই শুধু একবার। কথাগুলো বলেই সিঁড়ির দিকে এগিয়ে যায় শ্রবণ। শ্রবণের কথা শুনে তিনজনই শকড। শাহিন রেজা চৌধুরী নিজেকে সামলে গলাস্বর বাড়িয়ে বললেন, অনিমা তো নেই, কিছুক্ষণ আগেই বাড়ি থেকে বেরিয়ে গেছে। শ্রবণ পেছনে ফিরে বলে, বেরিয়ে গেছে? কোথায় গেছে ডাইনিটা? জানি না তো, বলে যায়নি, তাড়াহুড়া করে বেরিয়ে গেছে। কখন গেছে? সোহার সঙ্গে কথা বলার কিছুক্ষণ পরেই। মিথ্যা বলছেন না তো? বাবার স্পর্শকে জিজ্ঞেস করো। সত্যি সত্যি বেরিয়ে গেছে? শামীম রেজা চৌধুরী রুমেই ছিলেন। শুক্রবার হওয়ায় সবাই আজ বাড়িতে আছেন। শ্রবণের তর্জন গর্জন শুনে রুম থেকে বেরিয়ে এসেছেন। সিঁড়ি বেয়ে নামতে নামতে বলেন, কি হয়েছে? সামাদ চৌধুরী খুলে বলেন অনিমা চৌধুরী কি বলেছেন সোহাকে। শামীম রেজা চৌধুরী বলেন, অনিমা এইসব কেন বলবে? শ্রবণ দাদার দিকে তাকিয়ে বলে, এরপর আর কোনোদিন যদি ওই ডাইনি শোভার সঙ্গে কথা বলতে চায়, খবরদার কল করবেন না। ওই নষ্টাকে আজ সামনে পেলে সত্যি সত্যি জবাই করতাম। পালিয়ে গিয়ে বেঁচে গেল। শাহিন রেজা চৌধুরী অনিমা চৌধুরীর উপর রেগে বোম হয়ে আছেন। রাগে ওনার শরীর রিডি করছে। হাতের কাছে পেলে কানসা বরাবর একটা দিয়ে জমের দুয়ারে পাঠিয়ে দিতেন। শ্রবণ দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলেন, বান্দির বাচ্চার বদনজরে আমার বউ বাচ্চার কোনো কিছু হলে ওকে ধরে একেবারে কিবা বানিয়ে ফেলবো। কেউ আর কিছু বলার সুযোগই পায় না। শ্রবণ বেরিয়ে যায় বাড়ি থেকে। তনিমা চৌধুরী শ্রবণের গর্জন শুনতে পেয়ে আর সামনে আসেননি। বলা তো যায় না, রাগের মাথায় যদি ওনার মাথায় বাড়ি দিয়ে দেয়, ওনার ভবলীলা সাঙ্গ করে দেয়। এই ছেলেকে তো বিশ্বাস নেই। এখন অবশ্য নিজের পেটের ছেলেকে দিয়েও বিশ্বাস পান না। যেভাবে তাকায় ওনার দিকে, বাবা গো, স্পর্শ দাদার দিকে তাকিয়ে বলে, এই মহিলারা কি পরিবর্তন হবে না কোনোদিন? এদের লজ্জা শরম বলতে কি কিছুই নেই? মানুষ এত নির্লজ্জ হয়? দুই বোনের গায়ে মানুষের চামড়া না গন্ডারের চামড়া লাগানো? নির্লজ্জ বেহা প্রাণী দুজন। শামীম রেজা চৌধুরী প্রথম ছোট ছেলেকে ধমক দিয়ে বলেন, স্পর্শ, ওরা তোমার মা আর খালামণি হয়। সো হোয়াট? মা খালা হয় বলে ওদের 7 গুণ মাফ করে দিব? অন্যায় দেখেও চুপ করে থাকবো? না আছে চরিত্রে ঠিক, আর না দেখতে পারে অন্যের ভালো। শুনুন মিস্টার শামীম রেজা চৌধুরী, ওই দুজনের মতো আপনিও সমান দোষে দোষী। আপনাদের সঙ্গে এক ছাদের নিচে থাকতেও আমার রুচিতে বাধে। ভাইয়া বলেছিল বলে বাড়িতে ফিরে এসেছি, নয়তো কোশ্চিনকালেও আসতাম না। আপনাদের চেহারা দেখার চেয়ে গুয়ের দিকে তাকিয়ে থাকা অনেক ভালো। কথাগুলো বলেই ধুপধাপ পা ফেলে সিঁড়ির দিকে এগিয়ে যায়। মেজাজ গরম হয়ে যায় তিনজনের চেহারা দেখলে। এখনো এরা সমান তালে শ্রবণকে দোষ দিয়ে যায়। চারজন হাঁ করে স্পর্শে যাওয়ার পথে তাকিয়ে রইল। স্পর্শ এভাবে কথা বলতে পারে এটা বোধহয় সকলের অকল্পনীয় ছিল। তনিমা চৌধুরী তো প্রায় কেঁদেই দিয়েছেন ছেলের কথা শুনে। ওনার পেটে সন্তান হয়ে এভাবে বলে গেল। শ্রবণের কথা সহ্য করে নিল, স্পর্শের কথা সহ্য করতে পারেন না। আহারে, ওনার পেটের সন্তান হয়ে কিভাবে কথা বলে। শ্রবণ ফ্ল্যাটে ফিরে আসে। সোহা মাত্রই নাস্তা সেরে রুমে এসেছে। শ্রবণকে ফিরে আসতে দেখে ওর দিকে তাকিয়ে থাকে। এত দ্রুত ফিরে আসলো, অনিমা চৌধুরীকে বোধহয় পায়নি বাড়িতে গিয়ে। ভয়ে ভয়ে মিনমিন করে বলে, নাস্তা করবে চলো। তুই করেছিস? কর্কশ গলায় বলে চুপ হয়ে যায়। গলার স্বর কিছুটা নরম করে আবারও বলে, তুই নাস্তা করেছিস? হ্যাঁ, ওষুধ খেয়েছিস? খাবো এখন। শ্রবণ ওয়াশরুমের দিকে এগিয়ে বলে, ওষুধ খা। সোহা ওষুধ খেয়ে নেয়। শ্রবণ হাত মুখ ধুয়ে বেরিয়ে আসে। মেজাজ যে কি গরম হয়ে আছে শ্রবণ বোঝাতে পারবে না কাউকে। আজকে অনিমা চৌধুরীকে হাতের কাছে পেলে সত্যি সত্যি জবাই করত। চুলগুলো ব্রাশ করে রুম থেকে বের হয়। ওর পেছন পেছন সোহাও বের হয়। শ্রবণ ডাইনিং টেবিলের কাছে এগিয়ে এসে চেয়ার টেনে বসে। সোহা নাস্তা বেড়ে শ্রবণের সামনে দেয়। গ্লাসে পানি ঢেলে দিয়ে দাঁড়িয়ে থাকে পাশেই। শ্রবণ খেতে খেতে সোহার মুখের দিকে তাকায়। সোহা দৃষ্টি সরিয়ে নেয়। শ্রবণ ক্ষুব্ধ গলায় বলে, আজকে থেকে তোর আর বাবুর কিছু হলে শব্দ ওই ডাইনি মায়ের। তোদের কোনো ক্ষতি হলে তোর ডাইনি মায়ের ভবলীলা সঙ্গ করে দিব। সোহা চুপ করে থাকে। চুপ করে থাকা ছাড়া কোনো উপায়ও নেই। কিছু বললেই শ্রবণের মেজাজ আরো গরম হবে। শ্রবণ খাওয়া শেষ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, পা বাড়ায় রান্নাঘরের দিকে। মাজেদা আন্টি দুপুরের খাবার রান্না করছেন। শ্রবণকে দেখে বলেন, কফি বানাতে বলে কোথায় চলে গিয়েছিলে? শ্রবণ ও গম্ভীর স্বরে বলে, ওই বাড়িতে গিয়েছিলাম। কফি বানিয়ে দেব? দিন। আচ্ছা, একটু অপেক্ষা করো। আন্টি? মাজেদা আন্টি পেছনে ফিরে তাকান। শ্রবণ বলে, সোহা প্রেগনেন্ট। বাবু আর সোহা যেন সুস্থ থাকে তেমন খাবার রান্না করবেন। সোহা মাজেদা আন্টির মুখের দিকে তাকিয়ে বলে, না আন্টি, ইচ্ছে করে নেয়নি, হয়ে গেছে। ভালোই হয়েছে, বাবু বলে বাবুকে
নিয়ে তোমার সময় কেটে যাবে। তোমাদের দুজনের উসিলায় হয়তো শ্রাবণ আরও সুস্থ হয়ে উঠবে। এমনিতেও তুমি আসার পর শ্রাবণ অনেক পরিবর্তন হয়েছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সোহা চুপ করে থাকে। মাজেদা আন্টি আবারও বলেন, কি খাবে বলো, সেটাই রান্না করি। আর কিছু করতে হবে না আন্টি, এত খাবে কে? শ্রাবণ তো তোমার জন্য আলাদা করে রান্না করতে বললো। বলুক, আর কিছু করতে হবে না। আপনারা তো কষ্ট করে যা যা করেছেন এগুলোই অনেক। আচ্ছা। সোহা শ্রবণের কফির মগ হাতে নিয়ে রুমে ফিরে আসে। শ্রবণকে রুমে না পেয়ে ব্যালকনিতে উকি দেয়। শ্রবণ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, সামনের দিকে দৃষ্টি রেখে হয়তো কিছু দেখছে, নয়তো গভীরভাবে কিছু ভাবছে। তোমার কফি। শ্রবণ ঘাড় ঘুরিয়ে সোহার দিকে তাকায়, কফির মগ হাতে নিয়ে আবারও সামনের দিকে তাকায়। সোহা রুমে ফিরে এসে ওয়াশরুমে প্রবেশ করে। গতকাল দুজনেই ড্রেস খুলে ওয়াশরুমে রেখে দিয়েছিল। দুজনের ড্রেস ধুয়ে ওয়াশরুম থেকে বের হয়। মেলে দেওয়ার জন্য ড্রেস হাতে ব্যালকনিতে এসে দাঁড়ায়। শ্রবণ কফি শেষ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছে। পেছনে ফিরে একবার সোহার দিকে তাকিয়ে একটু সরে দাঁড়ায়। পুনরায় বাইরের দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়া ওড়াতে ব্যস্ত হয়। সোহা চুপচাপ ড্রেস মেলে দিয়ে রুমে ফিরে আসে। সিগারেটের গন্ধ ওর একদম সহ্য হয় না। বেচারি শ্রবণকে কিছু বলতেও পারে না, সহ্যও করতে পারে না। রাত পেরিয়ে নতুন ভোরের আগমন ঘটেছে। সোহা ঘুম থেকে জেগে শ্রবণকে পাশে পায়নি। ফ্রেশ হয়ে এসে ব্যালকনিতে দাঁড়ায়। বাইরে আজ রোদের দেখা নেই, আকাশে মেঘ জমে আছে। খুব শীঘ্রই বৃষ্টি শুরু হবে বোধহয়। সোহার ভীষণ মন খারাপ হয়ে গেছে। কেন মন খারাপ সোহা জানে না। ঘুম থেকে জাগার পর থেকে মন খারাপ লাগছে, সবকিছু বিষণ্ণ লাগছে। আকাশটাও আজ বিষণ্ণ হয়ে আছে, একটু পরেই ঝরঝর করে কেঁদে দেবে। সোহার চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ে। সোহা, শ্রবণের ডাক শুনে চমকে ওঠে সোহা। দ্রুত চোখ মুখ মুছে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে ব্যালকনি থেকে রুমে ফিরে আসে। শ্রবণের দিকে তাকিয়ে বলে, বলো। শ্রবণ সোহার মুখের দিকে তাকিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। সোহা পেছন থেকে তাকিয়ে রইল। ডাকলো অথচ কিছু না বলেই চলে যাচ্ছে, অদ্ভুত মানুষ। শ্রবণ ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। বিছানার দিকে তাকিয়ে দেখে সোহা বসে আছে চুপচাপ, গা শুকিয়ে পারফিউম স্প্রে করে নেয়। তারপর কাবার থেকে প্যান বের করে পড়তে শুরু করে। সোহা মিনমিন করে বলে, আমার ফোন আর ব্যাগ তো গাড়িতেই রয়ে গেছে। স্টাডি রুমে এনে রেখেছি গতকালই। সোহা তাকিয়ে থাকে শ্রবণের দিকে। কখন এনেছে? ঔষধ আর খাবার আনার জন্য গিয়েছিল তখন? হতে পারে। শ্রবণ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাতে লাগাতে বলে, আমি জানি আমি হাজবেন্ড, তাই বলে এভাবে তাকে দেখার কিছু হয়নি। সোহা দ্রুত দৃষ্টি সরিয়ে নেয়। নিজেকে কি মনে করে? দেখতেই শুধু সুদর্শন, স্বভাব তো আস্ত একটা বজ্জাত, খিটখিটে মেজাজের তিতা করলা। গিয়ে নকশা বরাবর দিব একটা। সোহা অবাক হয়েই বলে, কেন, কি করেছি? বকা দিচ্ছিস কেন আমাকে? কখন বকা দিলাম? একটু আগেই। কোথায়? আমি তো কিছু বলিনি। মুখে দিয়েছিস নাকি? দিয়েছিস তো মনে মনে। সোহা হা করে তাকিয়ে রইল শ্রবণের মুখের দিকে। মুখ বন্ধ কর, নয়তো হাতি ঢুকে যাবে মুখের ভেতর। সোহা মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। আবারও বকা দিচ্ছিস? তোর সাহস তো কম না? অতি নিকটে শ্রবণের গলাস্বর আর পারফিউমের তীব্র ঘ্রাণ পেয়ে ফট করে ঘাড় ঘুরিয়ে তাকায় সোহা। শ্রবণের সামনে দাঁড়িয়ে আছে। এখানে আসলো কখন? ওভাবে কি দেখছিস? কিছু না। দেখবি কিছু মিছু? মানে কি দেখবো? শ্রবণ সোহার উপর ঝুঁকে পড়ে। শ্রবণকে ভাবে ঝুঁকে পড়তে দেখে সোহা পেছনের দিকে ঝুঁকে যায়। শ্রবণ সোহার দুপাশে দুহাতে ভর করে আরো ঝুঁকে পড়ে। সোহা আরো ঝুঁকতে গিয়ে চিত হয়ে পড়ে যায় বিছানায়। শ্রবণ সোহার মুখের উপর ঝুঁকে পড়ে, চোখে চোখ রেখে বলে, দেখতে না পেরে তো বকা দিচ্ছিস। বকা দিইনি। তোমাকে বকা দেওয়ার মতো কলিজা আমার হয়েছে নাকি? দিসনি? সোহা দুদিকে মাথা নেড়ে বলে, না। শ্রবণ সোহার ঘাড়ে মুখ গুজে বলে, আদর আদর ফিলিংস হচ্ছে। সোহা শ্রবণকে নিজের উপর থেকে সরানোর চেষ্টা করে বলে, তুমি না কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছ? যাও সেখানে। যাব না। আন্টি আছে ফ্ল্যাটে। চলে যেতে বলেছি। না। কি না? তুমি সরো আমার উপর থেকে। এবার শুয়ে পেটে চাপ লাগছে তো। শ্রবণ হাতে ভর করে সোহার উপর থেকে উঠে সোহা নিজের ঘাড়ে হাত বুলিয়ে বলে, এভাবে কামড় দাও, ব্যথা লাগে আমার। শ্রবণ আবারও ঝুঁকে আরো একটা কামড় বসিয়ে দেয়। সোহা ঘাড়ে হাত চেপে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে শ্রবণের মুখের দিকে। শ্রবণ ঝুঁকে থেকে সোহার পেটের দিকে তাকায়। ডান হাত দিয়ে সোহার জামা উপরের দিকে তুলতে নিলেই সোহা শ্রবণের হাত চেপে ধরে। শ্রবণ চোয়াল শক্ত করে সোহার মুখের দিকে তাকাতেই হাত ছেড়ে দেয় সোহা।
ভয় দেখানো ছাড়া আর কোনো কাজ নেই এই ছেলের। জামা একটু উপরের দিকে তুলে সালোয়ার একটু নিচের দিকে নামিয়ে সোহার পেট উন্মুক্ত করে শ্রবণ। পেটের উপর হাত বুলিয়ে চুমু খায় একটা। পেটে শ্রবণের ওষ্ঠের গভীর ছোঁয়া পেতে সোহার শরীর ঝাঁকি দিয়ে গায়ের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেছে। শ্রবণ পরপর আরও কয়েকটা চুমু খায় পেটে। সোহাকে ছেড়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। চুল ব্রাশ করতে করতে সোহার দিকে তাকায় ঘাড় ঘুরিয়ে। সোহা ড্রেস ঠিক করে শোয়া থেকে উঠে বসেছে। চুলগুলো সেট করে শার্ট ইন করে। বাইকের চাবি আর ওয়ালেট পকেটে ভরে নেয়। সানগ্লাস শার্টের সামনে ঝুলিয়ে হাতে ঘড়ি পড়তে পড়তে বিছানার কাছে এগিয়ে এসে দাঁড়ায়। ফোন পকেটে ভরে জানালা দিয়ে বাইরের দিকে তাকায়। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। বাইকে গেলে তো ভিজে জবজবে হয়ে যাবে। আবার ড্রেসিং টেবিলের সামনে এসে বাইকে চাবি রেখে গাড়ির চাবি নেয়। সোহার দিকে তাকিয়ে বলে, খাবো। সোহা দ্রুত বিছানা ছেড়ে নেমে দরজার দিকে আগায়। শ্রবণ ওর পেছন পেছন রুম থেকে বের হয়। মাজেদানটি নাস্তা তৈরি করে টেবিলের উপর রেখেছেন। সোহা দুটো প্লেটে নাস্তা নেয়, একটা শ্রবণের সামনে দিয়ে আরেকটা নিজের সামনে নিয়ে বসে। খাওয়ার প্রতি অনীহা তৈরি হয়েছে ইদানিং। খেতে ভালো লাগে না, ইচ্ছেও করে না। খাওয়ার মাঝে শ্রবণের ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে দেখে হাসান কল করেছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।